আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে আবারও একটা নতুন ক্লাস নিয়ে চলে আসছি। আমাদের মিল্টনস ডিইউ রিটেন হ্যাক্স এই সিরিজের আজকে হচ্ছে 4 নাম্বার পর্ব এবং 4 নাম্বার পর্বে আমরা পরিবেশ রসায়ন দেখব। পরিবেশ রসায়ন পুরা ক্লাসটাকে আমি চমৎকারভাবে গুছিয়ে রাখছি, টোটাল কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সহজ কঠিন মিলায়ে যেগুলো আসে শুধুমাত্র সেইগুলাই আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে রাখার চেষ্টা করছি। এবং আমি আশা করি তুমি যদি আমার এই ক্লাসটি করো, এই ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন আমি ভেঙে ভেঙে এত জোস করে তোমাদেরকে বুঝিয়ে দিব যে এই একটা ক্লাসের মাধ্যমে তোমার এই চ্যাপ্টারের রিটেন থেকে যা যা লাগবে সেগুলো তোমার গুছিয়ে যাবে। দেখো, এই যে টোটাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারের রিটেনের জন্য ফরম্যাট আলাদা আর এমসিকিউর জন্য ফরম্যাট আলাদা। এমসিকিউ রিটেনের কিছু কিছু টপিকে ওভারল্যাপ থাকলেও বেশ কিছু টপিক এরকম আছে যেগুলো শুধুমাত্র রিটেনের জন্য আলাদাভাবে ডেডিকেটেডলি আইডেন্টিফাই করা যায় যে এটা রিটেনে আসবে, এটা এমসিকিউতে দিবে না। সো এই টাইপের জিনিসপত্রগুলো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এক্সট্র্যাক্ট করে বের করে আজকের এই ক্লাসের স্লাইডে আমি আলাদা করে জয়েন করায় রাখছি। সো এই ক্লাসটা, যেই ক্লাসটা আমরা এখন করব, এই ক্লাসের স্লাইড তুমি যদি পেতে চাও, এই ক্লাসের স্লাইড কোথায় পাবা? আমরা একটা টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করি, অর্থাৎ ওই একটা গ্রুপে তুমি আমাদের টোটাল ক্লাসের অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে ম্যাটেরিয়ালগুলো সবকিছু পেয়ে যাবা। সো আমি ওই স্লাইডের লিঙ্কটা তোমাকে এই লাইভের ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি। তো ওই তোমার হচ্ছে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তুমি কি করবা, ওই চ্যানেলে পরবর্তীতে জয়েন করে যখন তোমার পিডিএফ গুলা লাগবে, ক্লাসের সমস্ত পিডিএফ গুলা লাগবে, তুমি ওই চ্যানেলে যেয়ে নিয়ে নিতে পারবা। যখন তোমার লাগবে তখন তুমি ওখানে যেয়ে নিয়ে নিতে পারবা। আমি জাস্ট এখানে তোমার পিন করে দিচ্ছি, কেমন? আজকে আমাদের 4 নাম্বার পর্ব, আমাদের ভুল করে 3 নাম্বার পর্ব লেখা হয়ে গেছে, আমি ঠিক করে দিই, একটু ওয়েট। সো তাহলে হচ্ছে ডেসক্রিপশনে করো নাই, চেঞ্জ করছো হচ্ছে ইয়াতে। সো একটু ওয়েট, আমি হচ্ছে যে এই হেডলাইনটা একটু চেঞ্জ করে দিই। হেডলাইনটা হচ্ছে মিসলিডিং হয়ে যাচ্ছে। 4 নাম্বার পর্ব হবে আজকে, 3 নাম্বার পর্ব লেখা আছে। সো 4 নাম্বার পর্ব করে দিলাম। এবং আমি আমাদের হচ্ছে যে প্রথম কমেন্টে তোমার ওই গ্রুপের লিঙ্কটা পিন করে দিছি। সো তোমার যে সমস্ত ফাইলগুলা, মানে ধরো ক্লাস নোটস থেকে শুরু করে অন্যান্য নোটস, যেমন ধরো ওই গ্রুপে আমার কিছু নোটস দেয়া আছে, যেমন জৈব রসায়নের সমস্ত শনাক্তকারী বিক্রিয়ার একটা নোট দেয়া আছে। সমস্ত শনাক্তকারী বিক্রিয়াগুলো তুমি বইতে যখন পড়তে যাবা একসাথে পাবা না। সো পরীক্ষার আগের দিন রাতে রিভিশন দেওয়ার জন্য তোমার যাতে হেল্প হয় সেজন্য কিন্তু আমরা শনাক্তকারী বিক্রিয়াগুলা এক জায়গাতে তোমার হচ্ছে যে সুন্দর করে গুছাই দিয়েছি। সমস্ত নামধারী বিক্রিয়াগুলা একসাথে করে দেয়া আছে। সেম ভাবে অন্যান্য যে সমস্ত টপিকগুলো আছে, যেমন ধরো আমাদের অর্গানিকের উপর যেই এক ক্লাসেই 27টা টপিক দেখিয়ে দেওয়া যে মাস্টার ক্লাসটা আছে, ওইটার নোটটা ওই গ্রুপে দেয়া আছে। তো সমস্ত নোটগুলা ওই গ্রুপে আমি দিয়ে দিই। ওই গ্রুপে যাবা, যে ওখানকার মিডিয়া বা ফাইল সেকশনে গেলেই তুমি এটা পেয়ে যাবা, কেমন? সো মিডিয়া বা ফাইল সেকশনে গেলে এই অংশটা পেয়ে যাবে এবং ওখান থেকে তুমি এই ইয়াগুলা নিয়ে নিবা। আমরা দেরি না করে তোমার হচ্ছে যে ক্লাসটি শুরু করি। তোমরা যারা যারা আমাকে কমেন্টসে সালাম দিছো, আমাকে আমি কেমন আছি জিজ্ঞেস করছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, মোটামুটি ভালো আছি। একটু শরীর খারাপ, যার কারণে একটু খারাপও আছি বলা চলে, বাট চেষ্টা করতেছি শরীর খারাপটা ওভারকাম করে তোমাদের সাথে একদম নিয়মিত ক্লাস এবং কাজে ফেরার জন্য। সো আমরা কালকেও আমাদের আরেকটা পার্ট করব, পর্ব 5-এ আমরা হচ্ছে কালকে পরিমাণগত রসায়ন দেখে ফেলবো। আজকে আমরা পরিবেশ রসায়নটা দেখি, কেমন? সো ডিইউ রিটেন হ্যাক্সে আজকে আমরা পরিবেশ রসায়ন দেখব। পরিবেশ রসায়নে শুরুতেই তোমাদের জন্য কিছু ছোটখাটো নর্মাল কোশ্চেন রাখছি, যেই কোশ্চেনগুলো আসে, কিন্তু আসে তুমি হচ্ছে যে সুন্দর করে দেখো নাই, মানে এই কোশ্চেনগুলা মানে এতই সহজ যে তুমি এগুলো ইগনোর করে যাও। সো এই ইগনোর করা কোশ্চেনগুলো শুরুতে রাখছি, যেগুলো হচ্ছে সুন্দর মতো তোমাদেরকে একটু লিখে বা গুছিয়ে নোট দিয়ে দিব। সো প্রথমে আসো, আমাদের এখানে একটা সংজ্ঞা দিছে, 2.5 মার্কের একটা কোশ্চেন আসতে পারে যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বুঝো। সো তুমি যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন কি করবা, তুমি হচ্ছে যে এই টাইপের কোশ্চেন আসলে জাস্ট 2 লাইনে সুন্দর করে উত্তরটা লিখবা, তাই না? সো তুমি আগে লিখবা হচ্ছে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। এটা লেখার পর যে লিখবো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, এই কথাটা লিখবা, তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সূত্র মেনে চলে। সো যত সংক্ষেপে লেখা যায় কিন্তু মূল কথা আসতে হবে, মূল কথা আসতে হবে, ঠিক আছে? সকল গ্যাসের সূত্র মেনে চলে, তাহলে এইটা হচ্ছে আমার আদর্শ গ্যাস।
আদর্শ গ্যাসের সংজ্ঞা কি? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই তুমি কি করবা, তুমি সকল গ্যাসের সূত্র মেনে চলে এটা লিখবা, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এই টার্মটা তুমি লিখবা না। বাট এই টার্মটা কিন্তু লেখা গুরুত্বপূর্ণ, কারণ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এইটা যদি তুমি না লিখো, টেম্পারেচার এবং প্রেসারের যে শর্তটা আছে এটা যদি না লিখো, তাহলে কিন্তু তোমার এইটার যে বেসিক মানে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ হবে না। সেটা মাথায় রাখবা, রেখে তারপরে লিখবা। তারপরে দেখো বাস্তব গ্যাস কারা? বাস্তব গ্যাস হচ্ছে গ্যাসের সূত্র মেনে চলে না। সো যে সমস্ত গ্যাস বাস্তব গ্যাস তাদের জন্য লিখবা যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে তোমার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সূত্র মেনে চলে না। সকল গ্যাসের সূত্র এখানে কি হবে? মেনে চলে না। সো এক জায়গাতে মেনে চলে, এক জায়গাতে মেনে চলে না। সো এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রেখে তারপরে এই উত্তরটা লিখতে হবে। ওকে, আসো এরপর হচ্ছে আমরা আরো একটা কোশ্চেনের দিকে একটু মুভ করি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অনেকগুলা কোশ্চেনের সামারি একটা কোশ্চেনের ভিতরে আসছে। এখান থেকে শুধুমাত্র বয়েল দিতে পারে, শুধুমাত্র চার্লস দিতে পারে, শুধুমাত্র অ্যাভোগাড্রো দিতে পারে, শুধুমাত্র ডাল্টনে আংশিক চাপ দিতে পারে, শুধুমাত্র গ্রাহাম দিতে পারে। ঠিক আছে, এর ভিতর থেকে যে কোনো দুইটা আবার তুলে দিতে পারে। সো এখানে আমাদের বেসিক লিখতে বলছে যে বয়েলের সূত্র লিখো, চার্লসের সূত্র লিখো, অ্যাভোগাড্রোর সূত্র লিখো, তারপর হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র লিখো। তো এই সূত্রটি লিখো, দেখো সূত্রটি লিখো, এই কথাটার মানে কি? সূত্রটি লিখো এই কথাটার মানে হচ্ছে সূত্রটা বর্ণনা করো, বুঝছো? বর্ণনা করো। ওদের যে সূত্রটা সে বলছে সেই সূত্রটা সুন্দর মতো লিখে বর্ণনা করতে বলছে। এখন তুমি সুন্দর করে লিখে তো বর্ণনা করতে শেখো নাই, তুমি শিখছো কি? তুমি হচ্ছে গাণিতিক যে ফর্মুলাটা শিখছো, তাহলে লিখে বর্ণনা করাও তোমাকে শিখতে হবে। সো প্রথমে আসো যখন তুমি বয়েল করবা, হ্যাঁ প্রথমে তুমি বয়েলটা নিয়ে চিন্তা করো। এখন বয়েল তুমি জানো যে বয়েলের সূত্র ক্ষেত্রে তুমি মনে মনে চিন্তা করবা, বয়েলের সূত্র ক্ষেত্রে V is proportional to 1/P, অর্থাৎ তোমার নির্দিষ্ট এই যে তোমার চাপ আয়তনের ব্যস্তানুপাতিক আছে। সো এই বয়েলের সূত্র যখন তুমি লিখবা চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, তার মানে এখানে ফিক্স কি বলতো? এখানে টেম্পারেচার নাই, টেম্পারেচার ফিক্স। সো তখনই তুমি এই জায়গাতে সুন্দর করে লিখবা যে নির্দিষ্ট তাপমাত্রায়, যেহেতু টেম্পারেচার ফিক্স এই জন্য সুন্দর করে লিখবা নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের, হ্যাঁ নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন, তো আয়তনকে আগে নিতে হবে, কোন গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এই কথাটা তুমি লিখে ফেললা, তুমি কিন্তু মার্ক পেয়ে গেলা। ঠিক আছে, তাহলে মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে তুমি এইটা জানো, বাট রিটেনের জন্য তুমি কি করবা? বয়েল লিখে এই শূন্য মধ্যে এটা লিখে নিবা, এইটা থেকেই চিন্তা করা শুরু করবা যে আমার চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, টেম্পারেচার ফিক্স। তার মানে আমি লিখবো কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, সেটাই হচ্ছে আমার বয়েলের সূত্র। এবার আসো চার্লসের সূত্র। তাহলে সেম ভাবে এই জায়গাতে তুমি যখন চার্লস লিখবা, তুমি চার্লসের ইয়াটা জানো, তাই না? ফর্মুলাটা জানো, গাণিতিক রূপটা জানো। তো চার্লসের গাণিতিক রূপ কি? V is proportional to T, এইটা, তাই তো? V is proportional to T। এখন চার্লস লিখতে বললে চার্লসের কিন্তু দুইটা সূত্র আছে, সরাসরি ফর্মুলা লেখা যায়, আবার চার্লসের যে অনুসিদ্ধান্ত সেটাও লেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে চার্লসের ফর্মুলা বলতে আমরা চার্লসের অনুসিদ্ধান্তটাই লিখি, চার্লসের মেইন ফর্মুলাটা কিন্তু লিখি না। মেইন ফর্মুলাটা নিয়ে অনেক কাহিনী আছে, মেইন ফর্মুলাটা অনেক বড় হয়। সো চার্লসের অনুসিদ্ধান্তটা লিখলেই হচ্ছে। সো এখানে দেখো চার্লসের অনুসিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের ফোকাস করা লাগে কোথায়? যেহেতু আয়তনের সাথে টেম্পারেচারের সম্পর্ক, এখানে প্রেসার নাই, তাহলে এই জায়গাতে এখন আমরা প্রেসারকে নির্দিষ্ট করে দিতে পারি। সো এই জায়গাতে কি বলবো যে নির্দিষ্ট চাপে, খেয়াল করো, নির্দিষ্ট চাপে কোন গ্যাসের আয়তন তোমার হচ্ছে তাপমাত্রার বা পরম তাপমাত্রার, এখানে কথাটা উল্লেখ করতে হবে, পরম না লিখলে ভুল হবে। হ্যাঁ, পরম তাপমাত্রা মানে কি? কেলভিন স্কেল, পরম তাপমাত্রার সমানুপাতিক। সো তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে যে এটা হচ্ছে পরম তাপমাত্রা, মানে কেলভিন স্কেলের বড় হাতের টি। সো এটা গেল আমাদের প্রথম দুইটা সংজ্ঞা। এরপর আসো যে অ্যাভোগাড্রো যেটা আছে, অ্যাভোগাড্রোর সংজ্ঞা কি হবে? পরবর্তীতে যখন তুমি অ্যাভোগাড্রো লিখবা, অ্যাভোগাড্রো লেখার সময়
অ্যাভোগাড্রো যেটা আছে এটাও সেম ভাবে তুমি কি করবা, সংকেতের মাধ্যমে মনে রাখবা। সংকেত কি, অ্যাভোগাড্রোর সময় v is proportional to n, তো v is proportional to যখন n তখন কিন্তু p এবং t হচ্ছে ফিক্স। তাহলে এই জায়গাতে তোমাকে প্রেসার এবং টেম্পারেচার ফিক্স আগে লিখে নিতে হবে। তাহলে আগে লিখে নিবা প্রেসার এবং টেম্পারেচার ফিক্স। ফুল মার্ক পাইতে গেলে আমাদের এই ধরনের শর্তগুলো মাস্ট লিখতে হবে, নাহলে কিন্তু আমরা ফুল মার্ক পাবো না। তাহলে আগে অ্যাভোগাড্রো লেখার সময় কি লিখবো, যে নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, দুইটা কথা একবারে লিখে নিলাম, তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। সো গ্যাসের আয়তন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন, ঠিক আছে, আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, মোল সংখ্যার সমানুপাতিক, এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো। তো এইভাবে আমরা তিনটা সূত্র লিখলাম। এখনো আমাদের আরো দুইটা সূত্র আছে, এটা লেখাও একটু আমরা শিখবো। সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আরেকটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। এই দুইটা জিনিস লেখার আছে। তো আমরা চলো একটা এক্সট্রা পেজ নিয়ে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা শিখে ফেলি। যদি আমাদের প্রশ্নে আসে তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কিভাবে লিখবো, আমাদের কাছে ডাল্টনের আংশিক চাপ সূত্র আছে। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই সূত্রটা আগে তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি সুন্দর মতো লিখতে পারবা, না বুঝলে এটা সুন্দর মতো লিখতে পারবা না। সো দ্রুত লেখার জন্য একটু হাতের লেখা কেমন জানি হচ্ছে, আমার হাতের লেখা কিন্তু এত বাজেও না, আমি একটু আস্তে লিখলে অনেক সুন্দর হয়, বাট দ্রুত লিখতেছি যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়, আমি সবগুলা কন্টেন্ট তোমাদের দিয়ে দিতে পারি। সো দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে একটা পাত্র থাকে, হ্যাঁ, এইটা ধরো একটা পাত্র, এই পাত্রটা একটা বিক্রিয়া পাত্র। সো এই বিক্রিয়া পাত্রের ভিতরে আমাদের টেম্পারেচার ফিক্স, কি ফিক্স, তাপমাত্রা নির্দিষ্ট। সো তাপমাত্রা যেটা আছে এটা ফিক্স। সো নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়া পাত্রে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি বিক্রিয়া পাত্রে অনেকগুলা গ্যাস নিবা, ধরো তুমি নাইট্রোজেন গ্যাস নিবা, অক্সিজেন গ্যাস নিবা, হিলিয়াম গ্যাস নিবা, সো অনেকগুলা গ্যাস নিবা। তাহলে একটা বিক্রিয়া পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় যে সমস্ত গ্যাসগুলা নিবা, এই গ্যাসগুলা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না, এই পরস্পরের সাথে এই গ্যাসগুলা বিক্রিয়া করবে না। তাহলে শর্ত হচ্ছে এরা কি হবে, এরা বিক্রিয়াহীন হবে, এরা কি হবে, এরা বিক্রিয়াহীন হবে। সো নির্দিষ্ট তাপমাত্রায় একটা পাত্রের ভিতরে যে সমস্ত গ্যাস আছে এই গ্যাসগুলা পরস্পরের সাথে বিক্রিয়াহীন হবে। সো এই বিক্রিয়াহীন হলে এই গ্যাসগুলা আলাদা আলাদা ভাবে চাপ দিবে, একটু চাপ দিবে, একটু চাপ দিবে, একটু চাপ দিবে। সো আলাদা আলাদা ভাবে যেই চাপ দিবে, সব চাপ মিলায়ে যেই মোট চাপ হবে ওটাই হবে পাত্রের চাপ। সো সবগুলা গ্যাস আলাদা আলাদা ভাবে চাপ দিয়ে যে মোট চাপ হবে ওটাই হবে পাত্রের চাপ। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এইটা একটা কন্টেইনার, হ্যাঁ, এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারে তুমি, তোমার বন্ধু আর আরেকজন আসো। তো তিনজন মিলে এই কন্টেইনারের ভিতরে আসো। এখন তিনজন মিলে কন্টেইনারের ভিতরে আলাদা আলাদা ভাবে কেউ কারোর সাথে কিচ্ছু করতেছো না, অর্থাৎ কেউ কারোর সাথে মারামারি করতেছো না, সবাই শান্তিপূর্ণ ভাবে বসে আসো। তো শান্তিপূর্ণ ভাবে বসে আসো, যেহেতু কেউ কারোর সাথে মারামারি করতেছো না, তাহলে তুমি যেই পরিমাণ কন্টেইনারে চাপ দিচ্ছ, তোমার বন্ধু যেই পরিমাণ কন্টেইনারে চাপ দিচ্ছে, আরেকজন যেই পরিমাণ কন্টেইনারে চাপ দিচ্ছে, তিনজনের আলাদা আলাদা চাপের সমষ্টি হচ্ছে কন্টেইনারের ভিতরের মোট চাপ। তিনজনের আলাদা আলাদা চাপের সমষ্টি হচ্ছে কন্টেইনারের ভিতরে মোট চাপ। তাহলে এই কথাগুলা, এগুলো আমরা এখন সুন্দর করে কিভাবে লিখবো, সুন্দর করে লেখার উপায় হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রে ভাবে লিখবো, যে অবশ্যই তাপমাত্রা ফিক্স থাকতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে। সো প্রথমেই আমাদের নির্দিষ্ট তাপমাত্রা কথাটা উল্লেখ করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন পাত্রে পরস্পর বিক্রিয়াহীন গ্যাসসমূহ আলাদা আলাদা ভাবে যেই চাপ প্রয়োগ করে, আলাদা ভাবে যে চাপ প্রয়োগ করে তার সমষ্টি মোট চাপ, তার সমষ্টি পাত্রের মোট চাপ। তাহলে বুঝবা, কথাটা বুঝবা কি বললাম। প্রথমে দেখো এখানে এই কথার ভিতরে উল্লেখ করছি নির্দিষ্ট তাপমাত্রা, এটা প্রথম শর্ত।
এরপরে দেখো পরস্পর বিক্রিয়াহীন, এটা 2 নাম্বার কথা, এই দুইটা জিনিসই বোঝাইছি। এবার তারা আলাদা আলাদা ভাবে যেই চাপ প্রয়োগ করছে, এটা তোমার হচ্ছে যে 3 নাম্বার পয়েন্ট, আলাদা আলাদা ভাবে যে চাপ 3 নাম্বার পয়েন্ট, এইটাই হচ্ছে আমাদের এই পাত্রের মোট চাপ। সো এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। সো আমাদের সংজ্ঞাটা আমরা নিজের ভাষায় লিখছি, জাস্ট ওই জায়গাতে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটার ভিতরে কি পয়েন্টগুলো নিয়ে আসছি, এটাই হচ্ছে আমাদের রিটার্নের জন্য মেইন জিনিস যেটা আমাদের লাগবে। সো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, আমাদের আরেকটা টপিক ছিল, সেই টপিকটা ছিল হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। সো আমরা এখন গ্রাহামের ব্যাপন সূত্রটা দেখব। গ্রাহামের ব্যাপন সূত্র, সো হেডিং দিব গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন। সো গ্রাহামের ব্যাপনের ক্ষেত্রে আমাদের বেসিক ফর্মুলা কি ছিল বলতো? R is proportional to 1/√m, এটা একটা ফর্মুলা ছিল। আবার R is proportional to 1/√d, এটা একটা ফর্মুলা ছিল। সো দুইটার ভিতরে যে কোনো একটা নিলেই হবে। সো গ্রাহামের ব্যাপন সূত্রে আমি ধরো প্রথমটাই লিখলাম। সো কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে দেখো তাই না, এটা হচ্ছে গ্যাসের ব্যাপন হার, এটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভরের বর্গমূল তার ব্যস্তানুপাতিক। সো এইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হবে আমার আনসার, তাই না? তাহলে আমরা এখন ফর্মুলাটা লিখব যে কোন গ্যাসের ব্যাপন হার বা গ্যাসের ব্যাপন হার, গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এই হচ্ছে আমাদের তোমার মেইন কাহিনী। তাহলে গ্যাসের ব্যাপন হার কি হলো? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হলো। এইটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে। সো তাহলে আমরা কি দেখলাম? আমরা এখানে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, এগুলা যদি আমাদের রিটেনের ছোট ছোট সংজ্ঞায় দিয়ে দেয়, তাহলে সেগুলা কিভাবে লিখতে হবে তার টেকনিকগুলা শিখলাম উইথ মেমোরাইজিং। মানে আমরা বেসিক ফর্মুলা মেমোরাইজ করে রাখছি, সেই ফর্মুলা থেকে কিভাবে আমরা বর্ণনা লিখব সেইটা এখানে সুন্দর মতো শিখে ফেললাম। সো আসো, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, আমরা আসবো পরবর্তী অংশে। পরবর্তী অংশ ঠিক আমাদের বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো আদর্শ গ্যাসের ফর্মুলা থেকেই আমরা একটু এখানে ব্রেনস্টর্মিং করে এই অংশটা দেখব। হ্যাঁ, একটু ব্রেনস্টর্মিং করে এই অংশটা দেখব। সো ব্রেনস্টর্মিং করে যদি এই অংশটা দেখি, দেখো এই জায়গাতে তোমার ফোনে কি লাইভ চলতেছে? আমাকে একটু দেখাইতে পারবা? আমার ফোনে দেখা যায় না, দেখো তো। ওকে, সো ওকে, চলো আমরা হচ্ছে যে পরবর্তী অংশ দেখি। আমাদের এখানে বলতেছে যে ভি বনাম 1/p, পি বনাম ভি, পিভি বনাম পি এবং ভি বনাম টি, এগুলা লেখচিত্র অঙ্কন করো। সো এই লেখচিত্রগুলা আমাদের সবগুলা দিয়ে দিতে পারে, যে কোনো দুইটা দিতে পারে, যে কোনো দুইটা তিনটা দিয়ে দিতে পারে। কয়টা দিবে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা কিন্তু লিখবো, বুঝতে পারছো? কয়টা দিবে তার উপর ডিপেন্ড করে আমরা এটা লিখবো। সো এখানে আমি ধরে নিলাম যে সবগুলাই দিছে আমাদের কোশ্চেনে এবং 2.5 মার্কের কোশ্চেনে দিচ্ছে। তাহলে আমি এখন আমার এই টোটাল জায়গাটাকে ম্যানেজ করে সবগুলা লিখবো। সো প্রথমে আসি আমি ভি বনাম ভি ভার্সেস 1/p গ্রাফে। সো ভি ভার্সেস 1/p একটা গ্রাফ। সো এই গ্রাফের জন্য জায়গা রাখলাম। তারপরে দেখো পি ভার্সেস পি বা পি ভার্সেস ভি আরেকটা গ্রাফ। তারপরে দেখো এইটার জন্য জায়গা রাখার পরে পিভি ভার্সেস পি আরেকটা গ্রাফ, এইটা নিলাম পিভি ভার্সেস পি। এরপরে দেখো লাস্টে আমাদের ভি ভার্সেস টি আরেকটা গ্রাফ। সো এই প্রত্যেকটা গ্রাফ আমরা এখানে ক্যালকুলেট করব, ঠিক আছে? প্রত্যেকটা গ্রাফ আমরা এখানে ক্যালকুলেট করব। গ্রেট। সো এই গ্রাফগুলো আমরা এখানে কি করব? ক্যালকুলেট করব। এবার দেখো আমরা যখন এই গ্রাফগুলো আঁকাচ্ছি তখন আমাদের মেইন ফর্মুলাটা জানা দরকার। ফর্মুলার সাথে আমাদের গ্রাফের সম্পর্ক আছে। সো ফর্মুলা কি? দেখো যখন আমরা এই ভি ভার্সেস 1/p গ্রাফে যাচ্ছি তখন আমাদের দেখো বয়েলের সূত্রের বেসিকটা দেখি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। সো ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এবার ভালো করে খেয়াল করো, আমরা এই গ্রাফের y অ্যাক্সিস বরাবর যখন v কে রাখছি এবং x অ্যাক্সিস বরাবর যখন 1/p কে রাখছি, তো খেয়াল করে দেখো তো এই জায়গায় v এর সাথে 1/p এর সম্পর্ক কি? v এর সাথে 1/p,
ভি এর সাথে 1/p এর সম্পর্ক দেখো সমানুপাতিক। কেউ যদি সমানুপাতিক হয় তাহলে সেটা মূলবিন্দুগামী সরলরেখা। দেখো সমানুপাতিক হইলেই সেটা মূলবিন্দুগামী সরলরেখা, অবশ্যই মাথায় রাখবে এটা। তাহলে কি ট্রিকটা কি? গ্রাফের ক্ষেত্রে ট্রিক হচ্ছে যখনই সমানুপাতিক তখনই মূলবিন্দুগামী সরলরেখা আঁকবা। সমানুপাতিক মানেই হচ্ছে গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। এইটুকু মনে রাখলেই 90% জিনিসপত্র তোমার কারেক্ট হয়ে যাবে। মূলবিন্দুগামী সরলরেখা সমানুপাতিক। তাহলে দেখো এখানে ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, খেয়াল করবা ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু ভি এর সাথে 1/p এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখানে যেহেতু আমরা গ্রাফ ভি এর সাথে 1/p নিছি তাহলে এটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার দেখো আমরা পি ভার্সেস তোমার ভি নিচ্ছি। সেখানে খেয়াল করো এই বরাবর আমরা গ্রাফের y অ্যাক্সিস বরাবর, এই প্রথমটা y পরেরটা x, y অ্যাক্সিস বরাবর p নিলাম, x অ্যাক্সিস বরাবর v নিলাম। এখন যদি আমরা গ্রাফটার দিকে তাকাই p এর সাথে v এর সম্পর্ক, সো দেখো এটা আবারও আমাদের সেই বয়েলের সূত্রকে নির্দেশ করে। সো বয়েলের সূত্রে এই v এর সাথে p এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক না? যখনই ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে তখন আমার গ্রাফটা হবে এরকম অধিবৃত্তাকার। তাহলে এখানে আমাদের ট্রিকটা মাথায় রাখতে হবে, ব্যস্তানুপাতিক মানেই হচ্ছে এই রকম অধিবৃত্তাকার। বুঝতে পারছো? সো এরকম অধিবৃত্ত হবে, হাই প্যারাবোলা। তাহলে এই জায়গাতে ব্যস্তানুপাতিক মানেই হচ্ছে গ্রাফটা কেমন হবে? এই যে যেভাবে আঁকাইছি এরকম হবে, অধিবৃত্তাকার। ব্যস্তানুপাতিক আমাদের গ্রাফ হবে অধিবৃত্ত। পারবো কিনা? সো এইভাবে আমাদের গ্রাফটা আঁকা শিখতে হবে, যখনই ব্যস্তানুপাতিক তখনই এরকম। এবার দেখো আমাদের এখানে পরের যে গ্রাফটা আছে, পরের গ্রাফটা হচ্ছে পিভি ভার্সেস পি গ্রাফ। সো আমরা y অ্যাক্সিস বরাবর নিব হচ্ছে PV, y অ্যাক্সিস বরাবর নিলাম PV, x অ্যাক্সিস বরাবর নিলাম হচ্ছে আমরা P। সো এখানে আমাদের যে বয়েলের ফর্মুলাটা আছে, বেসিক ফর্মুলা, এই ফর্মুলাকে যদি আমরা একটু মডিফাই করার জন্য আমরা এক্সট্রা পেজ নিলাম। সো আমাদের বয়েলের ফর্মুলার মডিফিকেশন কি হবে? আমরা জানি v is proportional to 1/p। এই জায়গা থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে v equals to k into 1/p আসে। সো পরবর্তী লাইন এখান থেকে দেখো PV equals to k লেখা যায়, তাই না? PV equals to k লেখা যায়। এই যে PV equals to k লেখা যায়, এটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, PV equals to k লেখা যায়, এইটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তার মানে P এবং V এর গুণফল সব সময় কনস্ট্যান্ট। তার মানে P এবং V এর গুণফল যদি 50 হয়, এই সব সময় 50ই থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, P এর ভ্যালু যদি 5 হয়, অটোমেটিক V এর ভ্যালু 10 হয়ে 50 হবে। এখন যদি তুমি P এর ভ্যালু বাড়াও, মানে চাপ বাড়ায় 10 করো, অটোমেটিক V এর ভ্যালু কমে 5 হয়ে যে আলটিমেটলি 50ই থাকবে। অর্থাৎ আমাদের এই জায়গাতে P এবং V বয়েলের সূত্রে এমন দুইটা রাশি যার ভ্যালু গুণফল সব সময় কনস্ট্যান্ট হয়, যে কোনো একটা বাড়াইলে অপরটা অটোমেটিক কমে যে অ্যাডজাস্ট হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এই জায়গাতে আমরা যদি দেখি PV, এই ভ্যালুটা কি বলতো? y অ্যাক্সিস বরাবর যে PV ভ্যালুটা আমরা নিছি, y অ্যাক্সিস বরাবর PV ভ্যালু সব সময় কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট যদি হয়, আমি P বাড়াই অথবা কমাই, P এদিকে যতই নিয়ে যাই, যতই বাড়াই, ইট ডাজন্ট ম্যাটার, PV সব সময় সেম থাকবে। তুমি P বাড়ায় তুমি একদম 50ই নাও, P বাড়াও, এই P বাড়ায় তুমি 50-এ 50ই নাও, অটোমেটিক V কমে যে 1 হয়ে যে তোমার আলটিমেটলি 50 হবে। অর্থাৎ তুমি P যতই বাড়াও, আয়তন অ্যাডজাস্ট হয়ে যে তোমার PV এর ভ্যালু কনস্ট্যান্ট থাকে। তার মানে সেই PV এর ভ্যালু যদি কনস্ট্যান্ট ভ্যালু এত হয়, তাহলে P আমি যতই বাড়াই এই কনস্ট্যান্ট নাম্বার এভাবে মেইনটেইন করবে। অর্থাৎ PV ভার্সেস P গ্রাফটা সবসময় একটা কনস্ট্যান্ট রেখা হবে, যেটা x অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে এটা কি? এটা হচ্ছে x অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা। সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার দেখো আমরা লাস্ট গ্রাফটার দিকে যদি তাকাই, লাস্ট গ্রাফে আমরা যদি খেয়াল করি, এই বরাবর রাখবো V, এই বরাবর রাখবো হচ্ছে T। সো V এবং T এর যে গ্রাফ, এইটা আসলে কোন জায়গায় থাকে, কই থেকে আসবে? দেখো আমাদের চার্লসের ফর্মুলা ছিল যে V is proportional to T, মনে আছে? চার্লসের V is proportional to T এর ফর্মুলা ছিল। এই চার্লসের V is proportional to T এর যে ফর্মুলা, এই ফর্মুলাতে তুমি জানো যে V এর সাথে T এর সম্পর্ক কি? V এর সাথে T এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে এই বরাবর তুমি যদি V রাখো, এই বরাবর যদি T রাখো, তারা যেহেতু সমানুপাতিক সম্পর্কে আছে, এদের যেই রেখা হবে সেটা হবে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখন এই যে যেই প্রশ্নগুলো আমার দিছে, এগুলো যদি আমার গ্রাফ আঁকতে বলে, তাহলে আমি পারবো না। গ্রাফে আমি খুব সুন্দর মতো এই জিনিসপত্রগুলা পুট করে দিব,
বসায় সুন্দর মতো এঁকে দিব, তাহলে এখানে কিন্তু আমি মার্ক পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টা তোমাকে দিবে না, তোমাকে প্র্যাকটিসের জন্য আমি সবগুলা তুলে রাখছি। তোমার দেখা যাচ্ছে যে প্রথম 2টা দিয়ে 2.5 মার্কস দিয়ে দিল, বা পরের 2টা দিয়ে 2.5 মার্কস দিয়ে দিল, কিংবা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন দিল 3টা দিয়ে দিল গ্রাফ। সো এই কয়েকটা গ্রাফ তুমি যদি জানো, তাহলে এই গ্রাফগুলা এঁকে তুমি কিন্তু অনায়াসে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের মার্ক ক্যারি করতে পারো। কেমিস্ট্রি থেকে যে মার্কগুলো তোমার প্রয়োজন সেটা তুমি ক্যারি করতে পারো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি স্টার দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার রিটেনে আসার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে আজকে ক্লাসটিতে। আমরা পরে আসি, আমাদের পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন দেখো, আমাদের যেহেতু পরিবেশ রসায়ন ক্লাস করতেছি, পরিবেশ রসায়নে আমাদের কিছু ম্যাথ তো থাকবেই, তাই না? ম্যাথ ছাড়া পরিবেশ রসায়ন মোটামুটি নিরস বলতে পারো, রসকসহীন। সো আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখো আমাদের বলছে প্রথম ম্যাথের দিকে যদি তাকাই, বলছে স্থির তাপমাত্রা বা তাপমাত্রা স্থির রেখে এত পারদ চাপে এত মিটার কিউব আয়তন বিশিষ্ট একটি গ্যাসকে এক বায়ুমণ্ডলীয় চাপে আনা হলো, এখন তার আয়তন কত হবে? খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। কার সূত্র থেকে? বয়েলের সূত্র থেকে। দেখো প্রথমে আমাদের তাপমাত্রা স্থির বলছে, তো তাপমাত্রা স্থির কোন সূত্রে? বয়েলের সূত্রে। আমরা জানি বয়েলের বেসিক সূত্র, দেখো রিটেনে করার সময় ম্যাথটা কেমনে করবা তুমি জানো, বয়েলের বেসিক সূত্র V is proportional to 1/P। সেখান থেকে PV equals to constant, এখান থেকে তুমি লিখতে পারো P1 V1 equals to P2 V2। ইনিশিয়ালি আমাদের P1 জায়গা কম দেয়া থাকবে, ওইটুকুর ভিতরে এইটুকু নোট করে তুমি দিতে পারবা। ইনিশিয়ালি P1 ইকুয়ালস টু দেয়া আছে, দেখো 2000 mm Hg, ঠিক আছে? 2000 mm Hg এখানে দেখো লেখা আছে, পারদ চাপ 2000 mm Hg। আয়তন V1 এইটার ভ্যালু দেখো দেয়া আছে 1520 সেন্টিমিটার কিউব, যেটা সেন্টিমিটার কিউব ওটাই ml, বাট আমাদের এখানে প্যারা নাই, আমরা এটা অনায়াসে পারবো। এবার দেখো পরবর্তীতে চাপকে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে আনতেছি। সো পরবর্তীতে আমাদের P2 এর যে ভ্যালু আসতেছে সেটা 1 অ্যাটমকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি 760 মিলিমিটার Hg হয়। কি হয়? 760 মিলিমিটার Hg। সো P1 V1 P2 এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। আমাদের চাইছে হচ্ছে ফাইনাল আয়তন V2 হবে। সো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা চাপ দুইটাকে সেম ইউনিটে মিলায় লিখছি, তার মানে আমরা আয়তন দুইটাও সেম ইউনিটেই পাবো, শেষ পর্যন্ত সেন্টিমিটার কিউব ইউনিটে পাবো, তাই না? তো এখন আমরা জাস্ট ভ্যালুটা এখানে বসায় দিব, ভ্যালুটা বসালে আমরা উত্তর পেয়ে যাব। ভ্যালুটা কি বসাবো? P1 এর ভ্যালু আমরা 2000 বসাবো, V1 এর ভ্যালু 1520 বসাবো, ইকুয়ালস টু P2 এর ভ্যালু 760 বসাবো, ইনটু V2 পাবো। সো ক্যালকুলেশন করলে V2 ইকুয়ালস টু আলটিমেটলি আমার দেখো 2000 ইনটু 1520 ডিভাইডেড বাই 760 আসে। সো ক্যালকুলেশন করলে এই জায়গা থেকে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে যাই। বুঝতে পারছো কিনা? এই জায়গা থেকে আমরা কি পাই? ফাইনাল অ্যান্সার পাই। সো এটা ক্যালকুলেশন করে আলটিমেটলি আমাদের ফাইনাল অ্যান্সার মিলাইতে হবে। সো এটা ক্যালকুলেশন করলে ইজিলি মেলানো যায়। দেখো আমাদের ভ্যালুগুলো এইভাবে দেয়া থাকে, 760 এটা ডাবল করলে 1520 আসে, 2 দিয়ে এটা গুণ করো তাহলে 4000 আসবে। এখান থেকে কত পাবো? 4000 তোমার 4000 সেন্টিমিটার কিউব, তাই না? 4000 সেন্টিমিটার কিউব ডাবল করলে 4000 সেন্টিমিটার কিউব আসে। সো 4000 ml বা 4 লিটার মতো আমাদের একটা ভ্যালু আসবে। সো এই ভ্যালুটা আমরা শেষ পর্যন্ত লিখলে হয়ে যাচ্ছে। সো এই টাইপের কোশ্চেন যদি আমাদের রিটেনে আসে আমরা পারবো না, একদম সিম্পল ম্যাথ, বাট এরকমই আসবে। তুমি জাস্ট পরীক্ষার হলে নার্ভাস হয়ে যে এই প্রশ্ন পর্যন্ত হয়তো পৌঁছাইতেই পারবা না, যার কারণে কি হবে? তুমি এই প্রশ্ন সঠিক অ্যান্সার করতে পারবে না। সো তোমার টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক হয়, তুমি যদি সব প্রশ্ন ঠান্ডা মাথায় পড়তে পারো এবং এই জিনিসপত্রগুলো এক্সিকিউট করে আসতে পারো, এরকম সিম্পল জিনিসপত্রই পরীক্ষায় আসবে, তোমাকে জাস্ট করতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে আহামরি তোমার কি বলে রকেট সায়েন্স কোশ্চেন আসে না, নর্মাল কোশ্চেন আসে। 95% স্টুডেন্ট এই নর্মাল কোশ্চেনগুলাই পরীক্ষার হলে যে করতে পারে না, ঠিক আছে? সো এইগুলা করতে পারার মানসিক প্রিপারেশন নাও। পরে দেখো খুবই জনপ্রিয় একটি ম্যাথ এটা আছে, এই ম্যাথটা একটু কঠিন নাম্বার দিয়ে তোলা, এটা হচ্ছে আমি আমার টাইপিস্টকে দিছিলাম, পরেও তোলার পর আমি খেয়াল করে দেখছি যে এখানে খুব কঠিন নাম্বার দেওয়া আছে। সো আমি নাম্বারগুলো সহজ করে দিব যাতে তোমার মিলাইতে সুবিধা হয়। এটা সম্ভবত কোন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রিটেনে আসছিল, বুঝছো? সো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সম্ভবত বুটেক্সে রিটেনে আসছিল, সো এই জন্য নাম্বারটা কঠিন দেওয়া, ওখানে ক্যালকুলেটর ছিল, বাট তোমরা যেহেতু ক্যালকুলেটর পাবা না, তোমাদের এই ম্যাথটাই আসলে নাম্বারটা একটু সহজ করে দিবে। সো এখানে খেয়াল করে দেখো, আমরা যদি একটু প্রশ্ন পড়ি, বলছে 120 কিলোপ্যাসকেল চাপে কিছু মার্বেল সহ গ্যাসের আয়তন দেয়া আছে। এবার খেয়াল করো গ্যাসের আয়তন, সো গ্যাস তো গ্যাসীয়, কিন্তু মার্বেল সহ বলছে, মার্বেল কি গ্যাস? মার্বেল তো গ্যাস না, মার্বেল মানে গুলি, এটা তো সলিড বা কঠিন,
তাহলে এইটার যে আয়তন সেটা কিন্তু গ্যাসের আয়তনের সাথে কাজ করে না, অর্থাৎ সে কিন্তু গ্যাস সূত্র ফলো করে না। তাহলে দেখো পরে বলছে যে এত অ্যাটম চাপে মার্বেল সহ গ্যাসের পরবর্তী আয়তন এত হলে মার্বেল গুলার আয়তন কত। তাহলে এখানে যেহেতু মার্বেল গুলার আয়তন চাইছে, তাহলে আমার ম্যাথটা করার সময় একটু জাস্ট প্রথম লাইনেই নোট দিতে হবে মার্বেলের আয়তন। মার্বেলের আয়তন এটা ধরে নিলাম আমরা, এটা ধরে নিলাম এক্স। সো এখানে খেয়াল করে দেখো এই আয়তন মিটার কিউবে দেয়া আছে, সো এটাকে আমরা মিটার কিউব ধরে নিলাম। আচ্ছা, ম্যাথটা করার সুবিধার্থে আমরা এই টোটাল ভ্যালুটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কত, ধরে নিলাম হচ্ছে 10, আর এই টোটাল ভ্যালুটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 5। কেমন? সো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি। সো দেখো এই জায়গাতে মার্বেলের আয়তন যদি এত হয়, তাহলে প্রথমত ইনিশিয়ালি আমরা গ্যাসের চাপ যদি দেখি P1 ইকুয়ালস টু, গ্যাসের চাপ P1 এর ভ্যালু কত দেয়া আছে 120 কিলো প্যাসকেল। সো গ্যাসের যখন চাপ P1 তখন গ্যাসের আয়তন কত, আয়তন হচ্ছে V1। কিন্তু এখানে যে আয়তনটা দেয়া আছে এটা মার্বেল সহ আয়তন, তাহলে এই আয়তনটা থেকে আমি যদি মার্বেলের আয়তন বাদ দিই, টোটাল আয়তন থেকে মার্বেলের আয়তন যদি বাদ দিই, তাহলে আমি গ্যাসের আয়তন পাচ্ছি P1 চাপে। বুঝতে পারছো? সেম ভাবে আমি এখন যদি P2 এর দিকে তাকাই, P2 মানে আমার চাপ, চাপ আমি কি করছি এইটাকে আমি এখন বাড়াইছি। সো এই জায়গাতে আমাদের 120 কিলো প্যাসকেল ছিল, এখানে আমাদের চাপ দেখো 1.42 অ্যাটম দেয়া আছে। সো আমরা জানি 1 অ্যাটম মানে 101.325 কিলো প্যাসকেল। সো এখানে 1.48 মানে 1.5ই ধরে নাও। সো 1.5 এর সাথে আমাদের গুণ হবে 101.325 কিলো প্যাসকেল। সো এটাকেও আমি এখন প্যাসকেলে কনভার্ট করে নিলাম, এই চাপটাকে প্যাসকেলে কনভার্ট করে নিলাম। এই অবস্থায় যে আয়তন V2 সেটা কত, এখানে দেখো 5 দেয়া আছে। কত দেয়া আছে? 5। সো এই 5 থেকেও আলটিমেটলি আমাদের x বাদ যাবে, বাদ যে এটাকে আমরা মিটার কিউব নিয়ে আনবো, এটাকে আমরা কি করব মিটার কিউবে নিয়ে আনবো। তাহলে দেখো আমরা P1 V1 P2 V2 পেয়ে গেছি। এইটাকে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে বের করব কোনটা আমাদের কারেক্ট আনসার। সো ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমরা বয়েলের সূত্র অনুযায়ী জানি P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে এখান থেকে যদি আমরা P1 এর ভ্যালু বের করি, P1 মানে হচ্ছে 120, V1 মানে দেখো 10 মাইনাস x, P2 এর ভ্যালু দেখো 1.5 ইন্টু 101.325 ইন্টু দেখো এখানে 5 মাইনাস x, এটা দেয়া আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার টোটাল কাহিনী, তাই না? সো এই টোটাল কাহিনীকে এখন যদি আমরা ক্যালকুলেশন করে মিলানোর চেষ্টা করি, ইজিলি মিলে যাবে। কিভাবে ইজিলি মিলে যাবে আমরা যদি একটু দেখি, ইজিলি মিলে যাওয়ার কথা, এখান থেকে আমরা এই 120 গুণ করব। সো এখান থেকে আমরা 120 এর পরে 0 1200 মাইনাস 120x এটা পাবো। এইটা দিয়ে আমরা এই টোটাল টার্মটা দিয়ে আমরা 5 কে একবার গুণ করব। সো 1.5 101.325 ইনটু 5 একটা পার্ট মাইনাস 1.5 101.325 ইনটু x আরেকটা পার্ট। সো এইটার সাথে এখন আমাদের x টা গুণ হবে, এই x টা গুণ হবে, দুইটা x অ্যাডজাস্ট হবে, এই দুইটা ভ্যালু অ্যাডজাস্ট হবে, শেষ পর্যন্ত এখান থেকে আমরা একটা x এর ভ্যালু পাবো। ঠিক আছে? আমরা এখানে দুইটা ভ্যালু অ্যাডজাস্ট করেও আমরা শেষ পর্যন্ত একটা সুন্দর ভ্যালু পাই নাই। যখন আমি বেসিক্যালি নিজে এই ম্যাথটা লিখে করাই, তখন আমি ম্যাথের ভ্যালুগুলো এত সুন্দর করে বসাই যাতে শেষ পর্যন্ত ক্যালকুলেশনটা মিলে যায়। যেমন এখানে দেখো ঝামেলাটা কোথায় হয়েছে, এখানে আমার কিলো প্যাসকেল দেয়া আছে, এখানে আমার অ্যাটম দেয়া আছে, ফলে আমার দুইটা ভ্যালু কিন্তু মিল রেখে করা নেই। মিল রেখে না করার কারণে এখানে ক্যালকুলেশনটা জটিল আসতেছে, যেটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। সো আমার হাতে ক্যালকুলেটর এখানে নিচেই আছে, আমি চাইলে এটা বসায় করে দিতে পারি, বাট যেহেতু এটা ডিউ রিটেন হ্যাক্সের ক্লাস করাচ্ছি, এখানে তো ক্যালকুলেটর সহ কোনো করতে পারবো না, তাই না? বাট এটা একটা তোমার রিটেন ইউনিভার্সিটি থেকে কোশ্চেনটা পিক করা, এই জন্য ভ্যালুগুলো এরকম। বাট তোমাদের সাথে যখন হবে এই সিমিলার প্রোটোটাইপ কোশ্চেন আসবে, বাট কি হবে, ভ্যালুটা অ্যাডজাস্টেবল ভ্যালু হবে। বুঝতে পারছো? ভ্যালুটা কি হবে, অ্যাডজাস্টেবল ভ্যালু হবে। তো তুমি জাস্ট ম্যাথের কনসেপ্টটা শিখো, ক্যালকুলেশনটা টেনে নিয়ে যাও, ভ্যালু যেমন আসবে সেটা বসায় শেষ পর্যন্ত করে ফেলতে পারবা। ওকে, এবার আসো পরবর্তীতে খুবই জনপ্রিয় একটি ম্যাথ, খুবই জনপ্রিয় একটি ম্যাথ, যেটা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন তোমার হচ্ছে যে পরিমাণগত রসায়ন শেখাই, তখনও এই ম্যাথটা করাই দিই। আবার এই ম্যাথটা পরিবেশ রসায়নেও আছে। সো এই ম্যাথটা যদি আমি একটু দেখাই, খেয়াল করো, এখানে আমাদের বলছে যে 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট মানে হচ্ছে কার্বন, একটি গ্রাফাইট বা কার্বন পেন্সিলের 30 মিলিগ্রাম ক্ষয় হয়। বলছে প্রতিটি স্বাক্ষরের কতটি কার্বন পরমাণু ক্ষয় হবে। এখানে কিন্তু কার্বন পরমাণু চাইছে। সো আমাদের এখানে কার্বন পরমাণু যদি চাই, খেয়াল করো
পরমাণু আর এখানে দেয়া আছে ভর, তাহলে ভর এবং পরমাণুর যে সম্পর্ক সেটা হচ্ছে W/m = n ডিভাইডেড বাই na। আমরা জাস্ট এই সিম্পল ফর্মুলাটা দিয়েই ম্যাথটা সলিউশন করে ফেলতে পারবো। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? এখানে দেখো 300টি স্বাক্ষরের জন্য ভর দেয়া আছে, কিন্তু চাইছে আমার প্রতিটি স্বাক্ষরের জন্য। তাহলে এখানে এই কিন্তুকে সলভ করার জন্য আমাদের প্রথমে সাইডে আগে নোট দিতে হবে। সাইডে যদি আমরা নোট দিই, দেখো 300টি স্বাক্ষরের জন্য আমার ক্ষয় হয় 30 মিলিগ্রাম, তাই না? 30 মিলিগ্রাম। তাহলে একটি স্বাক্ষরের জন্য ক্ষয় হয়, দেখো এই 30 ডিভাইডেড বাই 300 এটা হওয়ার কথা, বাট এখানে উপরে মিলিগ্রাম আছে, এটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 10⁻³ নিতে হবে, তাহলে এত গ্রাম আসবে। তাহলে একটি স্বাক্ষরের জন্য যেই পরিমাণ আমার ক্ষয় হচ্ছে এইটাই কিন্তু ভর W, তাই না? এটাই ভর W। তাহলে এখানে যদি আমি একটু কাটাকাটি করি, এই 30 এর সাথে এই 30 কেটে যাবে, নিচের 10 এটার সাথে অ্যাডজাস্ট করলে 10⁻² গ্রাম হয়। কত হয়? 10⁻² গ্রাম হয়। এইটা আসলে আমাদের W এর ভ্যালু। এটা আমাদের কিসের ভ্যালু? W এর ভ্যালু। সো আমরা এই W এর ভ্যালুটা বসাবো, ওই W এর ভ্যালুটা বসাবো। W এর ভ্যালু 10⁻²। নিচে দেখো m এর ভ্যালু কত? পেন্সিল যেহেতু কার্বন মানে হচ্ছে কার্বনের আণবিক ভর হচ্ছে আমাদের 12, বসাই দিলাম, ইকুয়ালস টু উপরে দেখো n ডিভাইডেড বাই na, 6 × 10⁻23 এটা। এবার আড়াআড়ি গুণ করলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবে। আড়াআড়ি গুণ করলে দেখো 6 × 10⁻23 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 12 পাওয়া যায়। সেখান থেকে কাটাকাটি করো, এখান থেকে কাটাকাটি করলে 6 এর সাথে 12 কাটলে 2 আসে, এটার সাথে এটা অ্যাডজাস্ট করলে দেখো 1/2 মানে 0.5 × 10⁻21 আসে। এখান থেকে একটা শূন্য যদি গুণ করে দাও তাহলে 5 × 10⁻20 পাও। এই যে 5 × 10⁻20 পাইলা, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেখানে আমাদের পরমাণু কতগুলা খরচ হবে সেটা হচ্ছে 5 × 10⁻20, এতগুলা পরমাণু তুমি অ্যাডজাস্ট করে পরবর্তীতে ক্ষয় করবা। তাহলে আমাদের উত্তরটা আমি কিভাবে পাইলাম? 300টি স্বাক্ষর দিতে আমার গ্রাফাইটের এত মিলিগ্রাম ক্ষয় হয়, প্রতিটি স্বাক্ষরের জন্য কতগুলা কার্বন পরমাণু ক্ষয় হয় কিভাবে পাবো? প্রথমত আমরা এখান থেকে একটি স্বাক্ষরের জন্য ভর কনভার্ট করব, সেটা থেকে আমরা W এর ভ্যালু পাবো। সেই W এর ভ্যালু আমরা এখানে ফর্মুলাতে বসাবো, বসায়ে আমরা এখান থেকে সংখ্যা বের করে নিতে পারবো। সো আশা করি এই জিনিসটা আমাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না ভাইয়া? যদি ক্লিয়ার হয় তাহলে খুবই ভালো, খুবই ভালো। তোমাদেরকে একটা কথা বলি নাই, তোমরা যারা যারা ক্লাসটি করতেছো আমাদের এই গ্রুপে এত বেশি পোস্ট আসে যে পরবর্তী দিন এসে তুমি এই ক্লাসটি খুঁজে পাবা না। সো এই জন্য কি করবা, তুমি এই রিটেন হ্যাক্সের ক্লাসগুলা পরবর্তীতে দেখার জন্য তোমার নিজের টাইমলাইন একটু শেয়ার করে রেখে দিবা। আবার আমাদের হচ্ছে ফিচার্ড সেকশন যেটা আছে, ফিচার্ড সেকশনেও কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোকে পিন করে দিই। সো তুমি চাইলে ফিচার্ড সেকশনে খুঁজতে পারো, আর সবচেয়ে বেটার হয় নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দাও। নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দাও, আমারও একটা শেয়ার বাড়ুক, আমাদের গ্রুপে একটু মেম্বার বাড়ুক, আর তুমিও হচ্ছে একটু জানতে পারো, কেমন? সো এবার আসো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের এখানে বলছে যে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখো। সো খেয়াল করো, এই জায়গাতে 32 গ্রাম দেয়া আছে, এই 32 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখতে বলছে। সো আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণের বেসিক কি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে P + n² ডিভাইডেড বাই v², এখানে আসে v - nb = nRT। এটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এখন এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে দেখো একটা টার্ম আছে যেটা আসলে চেঞ্জ করা যায়, সেটা কি n। এই n হচ্ছে আমাদের মোল সংখ্যা, যেই মোল সংখ্যাকে আমরা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারবো। এখন আমাদের এই মোল সংখ্যা 32 গ্রাম অক্সিজেনের জন্য চেঞ্জ করা লাগবে। এখন আমরা এই মোল সংখ্যা n = জানি হচ্ছে W ডিভাইডেড বাই m। W এর ভ্যালু কত? W এর ভ্যালু দেখো দেয়া আছে 32, 32 গ্রাম। অক্সিজেনের জন্য আণবিক ভর কত? আণবিক ভর অক্সিজেন 8 16, যেহেতু দুইটা অণু তাহলে 32, তার মানে এখানেও আমাদের 32 আসবে। তার মানে এখান থেকে আমরা n এর ভ্যালু 1 মোল পাচ্ছি। সো 1 মোল পাইলে আমরা এখানে P + n² মানে 1 এর স্কয়ার, তার মানে 1 এর স্কয়ার মানে একই থাকে, তাহলে VA ডিভাইডেড বাই v², v - nb মানে v - b = nRT মানে RT, এটা পাচ্ছি। সো এই ইকুয়েশনটা লিখলেই তুমি এখানে কত পাচ্ছ? 2.5 মার্ক পেয়ে যাচ্ছ। 2.5 মার্ক পেয়ে যাচ্ছ। এই যে 2.5 মার্ক, এটা তোমার জাস্ট 2 লাইন, এই সাইডে 1 লাইন করবা আর এই সাইডে 2 লাইন লিখবা, 3 লাইনের জন্য 2.5 মার্ক।
তাহলে এখানে তুমি এখানে লিখে দিবা যে 32 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডের ওয়াল সমীকরণ হচ্ছে এটা, বা এটাই হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডের ওয়াল সমীকরণ। খুবই ইজি কোশ্চেন না? এটা যদি অ্যাডমিশন টেস্টে আসে এবং তুমি যদি না পারো, এর চেয়ে ব্যর্থতার আর কি হতে পারে? তোমার কেমিস্ট্রির বেসিক অনেক স্ট্রং হওয়া চাই এবং এই জিনিসপত্রগুলো তোমার শিখে পারতে হবে, তাই না? তোমরা মিল্টন ভাইয়ের স্টুডেন্ট, তোমরা হাইজেনবার্গস আর্মি, তোমরা অবশ্যই পারবা। তোমরা যারা যারা আমার থেকে কেমিস্ট্রি ক্লাস করতেছো, তোমরা অবশ্যই কেমিস্ট্রিতে চেষ্টা করবা তোমার ফুল মার্কটা এনশিওর করে আসতে, ঠিক আছে? আর যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে প্রত্যেকটাতে এমসিকিউতে বস হইতে চাও, রিটেনে বস হইতে চাও, এবং তুমি চাও যে একদম এক্সাক্ট জোনগুলা, যেই জোনগুলাতে পড়াশোনা করলে আমাদের সবচেয়ে বেশি কমন পাবো এবং ওই জোনগুলা মিল্টন ভাইয়ের থেকে অ্যানালাইসিস করে নিতে, তাহলে তোমরা হচ্ছে আমার টপ 100 ক্লাসে জয়েন করতে পারো, যেখানে আমি 100টা টপিক একদম সুন্দর মতো গুছিয়ে পড়িয়ে দিছি। অথবা তোমরা যারা মেডিকেলের থেকে এইদিকে শিফট করতেছো, তোমরা মেডিডিউ ক্র্যাকার্স যেটা আছে সেইটাতে জয়েন করতে পারো। ওখানেও তুমি টপ 100 এর ক্লাসগুলো পাচ্ছ, 5 বছরের কোশ্চেন সলভ ক্লাস পাচ্ছ, আমার পাশাপাশি গাইডলাইন সেশনস পাচ্ছ। সো ইনশাআল্লাহ একটা ভালো জার্নি হবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। বলছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলা লিখো। এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন, খুব সিম্পল, দুইটা অ্যান্সার, হ্যাঁ দুইটা অ্যান্সার, কিন্তু অ্যান্সারটা খুব ট্রিকি। দেখো তাহলে আদর্শ, প্রথমেই লিখবা আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। তাহলে কারণ দুইটা, প্রথমে হচ্ছে লিখবা এই পুরো লাইনটা লিখবা কারণ। একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে উচ্চ চাপ, আর 2 নম্বর কারণ হচ্ছে নিম্ন তাপমাত্রা। এবার এই দুইটা কারণই কেন কারণ সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা পাত্র, এই পাত্রের ভিতরে গ্যাসের কণাগুলো আছে, এই পাত্রের ভিতরে গ্যাসের কণাগুলো আছে, সো গ্যাসের কণাগুলো আছে। এবার আদর্শ গ্যাস তখনই হবে যখন এই একটা কণা থেকে আরেকটা কণার আন্তঃআণবিক দূরত্ব অনেক দূরে থাকবে। আদর্শ গ্যাস তখনই হবে যখন কণাগুলোর ভিতরে আন্তঃআণবিক দূরত্ব দূরে থাকবে, এবং আন্তঃআণবিক দূরত্ব দূরে থাকলে এদের মাঝখানে যে আকর্ষণ বল সেটা অনেক কম হবে। চিন্তা করো, তাহলে তখন সে আদর্শ গ্যাস। তার মানে কণাগুলা দূরে আছে, বেশি জায়গা নিয়ে আসে, ভিতরে কোনো আকর্ষণ বল নাই, সে আদর্শ গ্যাস। এবার যদি কোনো কারণে এই দূরত্ব কমে যে কাছে চলে আসে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায়, তখন সে আর আদর্শের মতো আচরণ করবে না, তখন সে বাস্তবের মতো আচরণ করবে। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি যে চাপ উচ্চ করে দিই, মানে কি এই পাত্রের গ্যাসগুলোকে এইভাবে কম্প্রেস করে দিই, তাহলে কম্প্রেস করলে কণাগুলা কাছাকাছি চলে আসছে না? কণাগুলা কাছাকাছি চলে আসছে। সো কণাগুলা যদি কাছাকাছি চলে আসে, তখন কিন্তু ওই জায়গাতে আমাদের দূরত্বও কমে যাচ্ছে, আকর্ষণ বলও বেড়ে যাচ্ছে। আবার দেখো টেম্পারেচার নিম্ন, মানে কি তাপমাত্রা বাড়াইলে এই কণাগুলার শক্তি বেড়ে যায়, ফলে কণাগুলা দূরে ছোটাছুটি করতে থাকে। সো সেই দূরে ছোটাছুটি করা আমরা কমাই দিব যখন তাপমাত্রা কমাই দিব। তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে উচ্চ চাপ আর একটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা, এই দুইটা কারণে আমাদের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি ঘটে। আশা করি আমরা এই দুইটা কারণ সুন্দর মতো লিখতে পারবো। যদি আরো কারণ ব্যাখ্যা করতে বলে, তাহলে আমি এখানে যেটা বুঝাইলাম সেটা একটু সুন্দর মতো লিখে দিবা, ঠিক আছে? সেইটা কি? সেটা হচ্ছে কণাগুলোর মাঝখানের আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্ব। তাহলে এই জায়গাতে একটা হচ্ছে বল এবং আরেকটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে? সংক্ষেপে লিখে দিলাম, এই দুইটার ফ্যাক্টের উপরে ডিপেন্ড করে। ওকে, সো আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে দেখো আমাদের একটা চমৎকার ম্যাথ দেয়া আছে, এই জায়গাতে পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন থেকে আসা ম্যাথ পারতে হবে। এই ম্যাথ যদি না পারো তাহলে তোমার জীবনই বৃথা। একদম সহজ ম্যাথ, সিম্পল জিনিস, জাস্ট ক্লাসটি করবা, বুঝবা, ম্যাথটা পারবা। দেখো বলতেছে যে একই চাপে ও তাপমাত্রায়, আচ্ছা এটা পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন দিয়ে না, এটা হচ্ছে আমাদের অন্য একটা সো বলছে দেখো একই চাপে ও তাপমাত্রায় কোন পাত্রে একটি ছিদ্র পথে পি এবং কিউ নামক দুটি গ্যাসের নিঃসরণ হার মানে কি? দেখো পি গ্যাসের জন্য নিঃসরণ হার R1 ইকুয়ালস টু আমাদের ভ্যালু দেয়া আছে দেখো 0.3। এবার দেখো কিউ গ্যাসের জন্য নিঃসরণ হার দেখো R2, এটার ভ্যালু কত দেয়া আছে? এটার ভ্যালু দেয়া আছে হচ্ছে 0.2। তাহলে দেখো একই চাপে ও তাপমাত্রায় কোন একটি ছিদ্র পথে নিঃসরণ হার মানে ব্যাপন হারের ওই অংশটাই R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু দেয়া আছে, পি গ্যাসের জন্য এটা আর হচ্ছে কিউ গ্যাসের জন্য এটা। এবার বলছে দেখো যদি কিউ গ্যাসের ঘনত্ব 10 হয়,
কিউ গ্যাসের ঘনত্ব 10 হয়, মানে R2 গ্যাসের ঘনত্ব D2 এইটার ভ্যালু যদি 10 হয়, তাহলে পি গ্যাসের ঘনত্ব এবং আণবিক ভর বের করো। তাহলে এখানে আমাদের D1 এর ভ্যালুটা বের করা লাগবে এবং পাশাপাশি এখান থেকে M1 এর ভ্যালুও বের করা লাগবে। সো আমরা যেহেতু D2 জানি, তার মানে আমরা D1 বের করব। সো আমরা একটু D1 বের করার ট্রাই করি। আমরা জানি ফর্মুলা অনুযায়ী, দেখো ফর্মুলা অনুযায়ী R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু রুটের নিচে D2 ডিভাইডেড বাই D1। তাহলে এখানে আমরা যদি ভ্যালুটা বসাই, R1 এর ভ্যালু আসে 0.3, R2 এর ভ্যালু আসে 0.2 ইকুয়ালস টু রুটের নিচে D2 এর ভ্যালু দেখো 10 আসে, D1 এর ভ্যালু আমরা জানি না। সো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 3/2 আসবে, ওই রুট এই সাইডে নিয়ে আসলে তোমার কত আসবে 9 ডিভাইডেড বাই 4 উপরে 10 ডিভাইডেড বাই D1। সো এখান থেকে D1 এর যেই ভ্যালু সেটা যদি আমরা ক্যালকুলেট করি 10 ইন্টু 4 ডিভাইডেড বাই 9, সো 4 10 40 ডিভাইডেড বাই 9, এটা আসবে হচ্ছে আমার D1 40 ডিভাইডেড বাই 9। এবার দেখো এই 40 ডিভাইডেড বাই 9 যেটা আসছে এইটার জন্য আমার আণবিক ভর, তাহলে আমরা এখান থেকে ঘনত্ব পেয়ে গেছি, এখন আণবিক ভর বের করতে হবে। তো আমরা জানি যে কোন একটি গ্যাসের আণবিক ভর ঘনত্বের দ্বিগুণ, আমরা এটা জানি না। এই ঘনত্ব বলতে কিন্তু বাষ্প ঘনত্ব বোঝাচ্ছে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন বললে এটাকে আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে এই ঘনত্ব মানে হচ্ছে বাষ্প ঘনত্ব বোঝাচ্ছে। তার মানে এখানে যেহেতু বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ডি এর ভ্যালু 40 ডিভাইডেড বাই 9 করো, ক্যালকুলেশন করলে 80 ডিভাইডেড বাই 9 এটা আসে। ক্যালকুলেশন করলে কি আসে 80 ডিভাইডেড বাই 9, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার। সো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এই টাইপের প্রশ্ন আসলে আমরা ঠিক কিভাবে অ্যান্সার করব। ওকে, সো আমি আবারও বলি, যারা হচ্ছে এই ক্লাসের পিডিএফ চাও, নোট চাও, তারা আমাদের হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে যাবা, ওখানকার মিডিয়া বা ফাইল সেকশনে যে আমাদের সমস্ত ক্লাসের নোট পাবা। আজকে ক্লাসের নোটও দেওয়া আছে, সবগুলা ফাইলের নাম খুব সুন্দর করে দেওয়া থাকে। সো তুমি নাম দেখলেই বুঝতে পারবা যে এটা কোন ক্লাস। সো ওখান থেকে ফাইলের নোটগুলো তুমি ডাউনলোড করে নিও, কেমন? সো আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে চাপলেই তুমি ওই গ্রুপে চ্যানেলে জয়েন হয়ে যাবা। এরপর আসো এখানে আমাদের পরবর্তী যে অংশটা আছে এটার দিকে একটু তাকাই। বলছে একটি অক্সিজেন সিলিন্ডার, দেখো এখানে একটা অক্সিজেন সিলিন্ডার আছে, একটা অক্সিজেন সিলিন্ডার, এটা চাপ 250 অ্যাটম সহ্য করতে পারে। সো এইটা ধরো আমাদের সেই অক্সিজেন সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডার যেটা আছে এটা সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 250 অ্যাটম। এটা হচ্ছে সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা। তাহলে এই সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতায় কিন্তু তার একটা নির্দিষ্ট টেম্পারেচারও আছে, সেই টেম্পারেচার ধরে নিলাম আমরা T1। এবার বলছে এই সিলিন্ডারটার এত চাপ যখন ছিল তখন তার তাপমাত্রা ছিল এত। তাহলে এই সিলিন্ডারেরই যখন তুমি চাপ P2 ইকুয়ালস টু 125 অ্যাটম রেখেছিলা, তখন তার টেম্পারেচার T1 ইকুয়ালস টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এখন তুমি এইটা থেকে এইটাই নিয়ে যাইতে চাচ্ছ, তাহলে এইটাই যখন নিয়ে যাবা তখন তুমি T1টাও পাবা, তাই না? এবার বলছে দেখো গ্যাসের কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। সো বিস্ফোরিত হওয়া মানে কি, এর সর্বোচ্চ যেই চাপ সহ্য করার ক্ষমতা সেই সর্বোচ্চ লিমিট পর্যন্ত তুমি যদি নিয়ে যাও তাহলে বিস্ফোরিত হবে। তার মানে এই যে 250 অ্যাটম এইটাতেই সে বিস্ফোরিত হয়, আর 250 অ্যাটমের জন্য টেম্পারেচার কত সেটা আমার এখান থেকে বের করা লাগবে। সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা একটু চেক করিও। তো সেটা আমার এখান থেকে বের করা লাগবে। সো আমরা যদি একটু দেখি, আমাদের ফর্মুলা ছিল P is proportional to T। তার মানে ফর্মুলা হচ্ছে P1 বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো P1 এর ভ্যালু কত পাচ্ছি, P1 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 250, T1 এর ভ্যালু আমরা জানি না। P2 এর ভ্যালু দেখো আমরা পাচ্ছি হচ্ছে 125, T2 এর ভ্যালু আমরা কত জানি, T2 এর ভ্যালু 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 মানে হচ্ছে 273 প্লাস 27, ক্যালকুলেশন করলে কত আসবে 300 কেলভিন আসবে। সেখানে আমাদের 300 কেলভিন আসে। সো দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 125 তার দ্বিগুণ করলে 250 হয়, সেখানে আসে হচ্ছে 2। সো আড়াআড়ি গুণ করো, এই T2 আড়াআড়ি গুণ করলে দেখো খেয়াল করলে আমরা কত পাচ্ছি, T1 ইকুয়ালস টু 300 ইন্টু 2 মানে হচ্ছে 600 কেলভিন। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। টেম্পারেচার যখন 600 কেলভিন, তখন এই সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। চাইলে তুমি 600 কেলভিনে রাখতে পারো, চাইলে তুমি এটাকে সেন্টিগ্রেডে রূপান্তর করে নিতে পারো -273 করে। এখান থেকে 273 বাদ দিলে এটা সেন্টিগ্রেডে রূপান্তর হয়ে যাবে। সো সেটাও তুমি করতে পারো, ডিপেন্ডস অন ইউ, তুমি কি চাচ্ছ তার উপর ডিপেন্ড করতেছে। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি একটু ফাস্ট পড়াইতে পছন্দ করি, বুঝছো, বিশেষ করে অ্যাডমিশন ক্লাসগুলোতে আমি একটু ফাস্ট পড়াই। সো এই ভিডিওটাই কালকে সকালে ইউটিউবে, কালকে সকাল 9টায় ইউটিউবে আপলোড হবে।
যারা এখন এটা বুঝতেছো না, কালকে সকালে ইউটিউবে এটা একই জিনিস কয়েকবার দেখে দেখে বুঝে নিবা, কেমন? এই প্রশ্নগুলা প্র্যাকটিস করলেই তুমি কমন পেয়ে যাবা, এইটার গ্যারান্টি মিল্টন ভাইয়া তোমাকে দিচ্ছে। এইগুলা তুমি প্র্যাকটিস করে যাবে ভাইয়া, যাই হোক তুমি এগুলা বাদ দিও না। এগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের কি পয়েন্ট। তুমি যখন এই কোশ্চেনগুলো থেকে কমন পাবা তখন তুমি আমাকে এসে থ্যাংক ইউ দিয়ে দিও, হ্যাঁ, যে ভাই আপনি ক্লাসে এগুলো পড়াইছিলেন, এগুলো শিখছি, এগুলো থেকে কমন পাইছি ভাইয়া, থ্যাংক ইউ, আপনার জন্য এইটা পারছি। এই যে বিভিন্ন টিচাররা প্রমাণ দেয় না, আমি প্রমাণ দিব না, তোমরা এই আমার ক্লাসগুলো করতেছো, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, তোমরা আমার ক্লাসের স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের গ্রুপে প্রমাণ দিও, আমি একটাও প্রমাণ দিব না, ঠিক আছে? আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে তোমরা কমন পাও, সর্বোচ্চ পরিমাণে কমন পাও। কতজন? এরা হচ্ছে আমার লয়াল কাস্টমার। তো চলো আমরা পরে ক্লাস করি। বলছে হিমালয়ের পাদদেশে বাতাসের চাপ এত কিলো প্যাসকেল। সো পাদদেশে আমাদের বাতাসের চাপ, তাহলে এইটা ধরো হচ্ছে হিমালয় পর্বত, হ্যাঁ, হিমালয় পর্বত, এটা হচ্ছে আমাদের হিমালয় পর্বত। তাহলে এই হিমালয় পর্বতের এটা হচ্ছে পাদদেশ, পাদদেশ মানে কি নিচের অংশ। সো এই জায়গাতে আমাদের বাতাসের চাপ কত দেখো দেয়া আছে হচ্ছে 102 কিলো প্যাসকেল কেপিএ। এবার বলতেছে দেখো তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানকার টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমাদের টেম্পারেচার এবং প্রেসার জানা আছে। এবার বলছে দেখো এভারেস্টের শৃঙ্খে তাপমাত্রা -23 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, ঠিক আছে, মানে এভারেস্টের শৃঙ্খ মানে কি এই পয়েন্টে আমাদের টেম্পারেচার -23 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জায়গাতে এভারেস্টের শৃঙ্খে বাতাসের চাপ মানে এই জায়গায় চাপ যেটা আছে, এই জায়গায় চাপ P2 এর ভ্যালু যেটা আছে, আর প্রমাণ চাপের যেই তফাৎ সেটা বের করো। প্রমাণ চাপ মানে কি? প্রমাণ চাপ মানে হচ্ছে আমাদের নরমাল যে চাপ, নরমাল চাপ কত? নরমাল চাপ হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। সো এখানে চাপ আগে বের করে নিতে হবে, তারপর এটার সাথে এই চাপের তোমার পার্থক্য করতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে প্রশ্ন পড়লাম, প্রশ্ন পড়ে বুঝে নিলাম, বোঝার পর এটা ম্যাথটা করলাম। আমার একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস কি, যখনই আমি এরকম প্রশ্ন দেখি আমি নিজে নিজে বাসায় পড়ার সময় এরকম অ্যানোটেশন করে করে প্রশ্নটাকে ভেঙে ভেঙে বুঝে নিই, ঠিক আছে? এবং আরেকটা বদ অভ্যাস হচ্ছে প্রশ্নটার কিওয়ার্ড গুলো ভেঙে ভেঙে আমি মুখস্থ করি। ফলে যেটা হয় পরীক্ষার হলে যখন আমি যাই, প্রশ্ন যতই ঘুরায় ফেরাই দিই, কিওয়ার্ড মুখস্থ থাকার কারণে আমি একবার পরেই প্রশ্ন ধরে ফেলতে পারি, আচ্ছা এইটাই এটা বলছে, আমার এটাকে এইভাবে করতে হবে। প্রশ্ন মুখস্থ করার একটা বদ অভ্যাস আছে আমার। এইটার কারণে আমি অনেক মানে কি বলবো, তোমার পরীক্ষার হলে রেজাল্ট ভালো করার স্ট্র্যাটেজিটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারি। সো আসো এই জায়গাতে আমরা এখন দেখি আমাদের এখানে যে ম্যাথটা আছে, দেখো এখানে পি এর সাথে টি এর সম্পর্ক। তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক হলে P1 T1 ইকুয়ালস টু ভ্যালু আসে হচ্ছে P2 ডিভাইডেড বাই T2। সো দেখো P1 এর ভ্যালু আমাদের কত দেয়া আছে? 102 কিলো প্যাসকেল। T1 এর ভ্যালু 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো 15 প্লাস 273 কত আসে বলো তো? 283, 283 আসে না? সো নিচে আমরা 283 লিখে নিলাম। P2 এর ভ্যালু আমরা জানি না, সেটা আমরা বের করব, বাট T2 যেটা সেটার ভ্যালু কিন্তু আমরা জানি। T2 এর ভ্যালু কত? T2 ইকুয়ালস টু দেখো 273 মাইনাস 23, তাই না? তাহলে এখানে আসে কত? 250। তো এখানে আমরা 250 বসাই দিলাম। ক্যালকুলেশন করার সময় P2 ইকুয়ালস টু দেখো আমরা ক্যালকুলেশন করলে 250 102 ডিভাইডেড বাই 283 এটা পাই। সো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনে টোটাল ভ্যালু। সো এইটাকে ক্যালকুলেশন করলে আমরা সামথিং পাবো, যেটা পাবো সেটার সাথে এইটা বাদ দিলে আমরা ডেল পি এর ভ্যালু পাবো। ডেল পি এর ভ্যালু কত? P2 মাইনাস পি। এই পি হচ্ছে আমাদের পরিবেশের স্বাভাবিক প্রেসার, আর এই P2 আমরা এখান থেকে পাইছি। বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে আমাদের ম্যাথটা, একদম সিম্পল একটা ম্যাথ, জাস্ট ভেঙে ভেঙে করবা, করলেই তোমার কাছে একদম ক্লিয়ার। বুঝতে পারছো জিনিসটা? একদম ক্লিয়ার। ওকে, গ্রেট। এরপর আসো আমরা যদি আসি আমাদের এখানে পরবর্তীতে রিটার্ন হ্যাক্সের তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আরেকটা চমৎকার কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা আমাদের ভালো করে পারতে হবে, হ্যাঁ? সো প্রশ্নটা কি? প্রশ্নটা দেখো, বলছে পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণে এত গ্রাম ক্লোরিন গ্যাস এবং এত গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে। সো আমাদের এখানে ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস দুইটা দেয়া আছে। সো দুইটাই ভর দেয়া আছে, তাহলে মোল বের করতে হবে। তাহলে দেখো প্রথমে N অফ ক্লোরিন এটা বের করব। ফর্মুলা কি? W ডিভাইডেড বাই M। W এর ভ্যালু দেখো 142 দেয়া, আর ক্লোরিন গ্যাসের জন্য ভর হচ্ছে 35.5, যেহেতু ক্লোরিন দুইটা
তাহলে আমাদের 35.5 কে 2 দিয়ে গুণ করলে 71 আসে। সেখান থেকে ক্লোরিন গ্যাসের মোল আসে হচ্ছে 2 মোল, তাই না? সেম ভাবে এন অফ হাইড্রোজেন যদি বের করি, দেখো উপরে হাইড্রোজেনের জন্য মোল বের করতে হবে। উপরে দেখো W/M যদি করি, W হয় হচ্ছে আমাদের 8 গ্রাম, M হচ্ছে 2 গ্রাম। ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের 4 মোল আসে। তাহলে দেখো একটা 2 মোল, একটা 4 মোল। তো এখন এই জায়গা থেকে যদি আমরা মোট মোল বের করি, মোট মোল ইকুয়ালস টু 2 + 4 মিলে কত আসবে? 6 মোল আসবে, তাই না? 6 মোল আসবে হচ্ছে আমার মোট মোল। এবার এখানে আমাদের বলছে মিশ্রণের মোট চাপ যদি এত হয়, তাহলে ক্লোরিন এবং হাইড্রোজেনের আংশিক চাপ বের করো। তাহলে এখন আমরা আংশিক চাপ যখন বের করব, পি অফ ক্লোরিন, ক্লোরিনের আংশিক চাপ, এইটা করলে আমরা মোল ভগ্নাংশ অফ ক্লোরিন ইনটু মোট চাপ বের করব। মোল ভগ্নাংশ মানে কি? নিচে মোট মোল, মোট মোল কত? দেখো 6 দেয়া আছে। উপরে তার নিজের মোল কত? 2 মোল দেয়া আছে, ইনটু মোট চাপ 1.5 অ্যাটম। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে অনেক চমৎকার জিনিসপত্র পাই। কত? 2/6 ডিভাইডেড বাই 1.5 মানে কত জানো? 3/2। সো ক্যালকুলেশন করো, 2 কেটে যায়, এটার সাথে এটা কাটো, 3 দুগুণা 6। সো ক্যালকুলেশন করলে 0.5 অ্যাটমসফিয়ারিক প্রেসার আসে। এবং চাইলে তুমি ওই হাইড্রোজেনেরটা আলাদা করে বের করতে পারো, আর যদি সেটা বের না করে সরাসরি করতে চাও, যেহেতু দুইটা গ্যাস, অনলি দুইটা গ্যাস, তাহলে পি অফ হাইড্রোজেন অটোমেটিক্যালি মোট চাপ থেকে ক্লোরিনের চাপটা বাদ যাবে, বাদ গেলে অটোমেটিক্যালি সেটা আসবে। সো তুমি চাইলে বেসিক এই প্যাটার্নেও করতে পারো, আবার চাইলে এই প্যাটার্নেও সলিউশনটা করে ফেলতে পারো। বুঝতে পারছো? ডিপেন্ডস অন ইউ, তুমি কি চাও, তুমি কেমন বুঝো এবং কি চাও। তুমি এই প্যাটার্নও করতে পারো, ওই প্যাটার্নও করতে পারো। তাহলে এই ম্যাথটা কিভাবে করলাম? প্রথমত আমাদের এই জায়গাতে আংশিক চাপ বের করতে গেলে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ লাগবে। মোল ভগ্নাংশ বের করতে গেলে গ্যাসের মোল লাগবে। সো আমরা প্রথমে মোল বের করে নিছি। প্রথমে আমরা W/M ফর্মুলা দিয়ে মোল বের করে নিছি। মোল বের করার পরে সেই মোল ব্যবহার করে আমরা এখানে আংশিক চাপ বের করছি, আংশিক চাপ বের করছি। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পারবা কিনা বলো? ইয়েস, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি পারবা। ওকে, আমাদের পরবর্তী ম্যাথে আসো। বলছে কি 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত কিলোপ্যাসকেল চাপে এত কেজি হিলিয়াম গ্যাসের আয়তন যদি এত হয়, হ্যাঁ, এত হলে একই তাপমাত্রা এবং এত চাপে হিলিয়াম গ্যাসের ঘনত্ব কত? সেখানে আমাদের ঘনত্ব বের করতে বলছে। বাট প্রবলেম ইজ, এই জায়গাতে একটু খেয়াল করো, হ্যাঁ, এই জায়গাতে একটু খেয়াল করো, তাপমাত্রা 17 ডিগ্রি। এবার বলছে এই 17 ডিগ্রি তাপমাত্রা এবং এত কিলোপ্যাসকেল চাপে এত গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে এত। এবার একই তাপমাত্রা, মানে তাপমাত্রা আমরা পরিবর্তন করিনি, তাপমাত্রা পরিবর্তন না করে ঘনত্ব বের করতে বলছি, যখন আমাদের প্রেসার দেয়া আছে সেই প্রেসার অনুযায়ী। বুঝতে পারছো? এবার দেখো এই জায়গাতে ঘনত্ব যদি বের করতে হয় এবং টেম্পারেচার যদি আমার ফিক্স থাকে, আবার আয়তন দিয়ে রাখছে, ঠিক আছে, এখন সামথিং ইজ, প্রশ্নটা একটু এলোমেলো লাগছে না? এলোমেলো লাগছে। সো এখন এই এলোমেলো থেকে আমরা কিভাবে করতে পারি? প্রথম কথা দেখো, এই জায়গাতে যে ঘনত্বটা দেয়া আছে, খেয়াল করো, ঘনত্বটা বের করতে বলছে। এই ঘনত্বের সাথে আমাদের এখানে দেখো প্রেসারের সম্পর্ক আছে, এখানেও প্রেসার আছে, এখানেও প্রেসার আছে। এখানে দেয়া আছে টেম্পারেচার, এই টেম্পারেচার ফিক্স। সো আমরা যদি ঘনত্বের সাথে ফর্মুলা দেখি, দেখো P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু ফর্মুলা ছিল P2 V2 ডিভাইডেড বাই T2। এইটাকে যখন আমরা ঘনত্বের ফর্মুলাতে কনভার্ট করেছিলাম, P1 D1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 D2 ডিভাইডেড বাই D2। ঠিক আছে, এই জায়গা থেকে যেহেতু টেম্পারেচার আমাদের ফিক্স, তাপমাত্রা সেম, তাহলে টেম্পারেচার কেটে যে আমাদের ফাইনালি ফর্মুলা কি থাকে? ফর্মুলা থাকে হচ্ছে P1 ডিভাইডেড বাই D1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই D2। এই হচ্ছে আমাদের ফর্মুলা থাকে। সো এই যে ফর্মুলাটা থাকে, এই ফর্মুলা নিয়ে আমরা এখান থেকে কিভাবে আগাবো সেটা আসি। এই ফর্মুলা দিয়ে এখান থেকে আমরা কিভাবে আগাবো সেটা আসি। ওকে, এই ফর্মুলা নিয়ে আমরা কিভাবে আগাবো? গ্রেট। সো এই ফর্মুলা নিয়ে আগানোর জন্য দেখো, আমরা যদি প্রথম অংশে আসি, প্রথম অংশে আমাদের চাপ 96 কিলোপ্যাসকেল দেয়া আছে। সো P1 এর ভ্যালু আমাদের দেয়া আছে হচ্ছে 96 কিলোপ্যাসকেল। সেই জায়গাতে আমাদের D1 ঘনত্ব, D1 এর ভ্যালু এখানে দেয়া নাই। সো এখানে দেখো আমাদের ভর দেয়া আছে, আয়তন দেয়া আছে। সো এই জায়গা থেকে ঘনত্ব দেখো M ইকুয়ালস টু আমরা জানি রো ভি, সো রো ইকুয়ালস টু M ভাগ ভি করা যায়। সো M এর ভ্যালু আমাদের ভর কত দেয়া আছে দেখো 0.01 দেয়া আছে, আর ভি এর ভ্যালু দেখো দেয়া আছে 0.34।
এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা D1 পাচ্ছি। পরবর্তীতে আমাদের P2 এর ভ্যালু দেখো এই জায়গাতে দেয়া আছে কত 101.325 101.325 প্যাসকেল, উপরেরটাও প্যাসকেলেই ছিল, মানে কিলো প্যাসকেলে ছিল, কিলো প্যাসকেল, এটাও কিলো প্যাসকেলে ছিল। এখান থেকে আমাদের ঘনত্ব D2 বের করা লাগবে, ঘনত্ব D2 বের করা লাগবে। সো এখন তুমি এই জায়গাতে ভ্যালুটা বসাও, বসালেই ক্লিয়ার হয়ে যাবে। P1 এর ভ্যালু কত বসাবা 96, D1 এর ভ্যালু কত বসাবা 0.01 ডিভাইডেড বাই 0.34 বসাইলা। এবার দেখো P2 এর ভ্যালু কত বসাবা 101.325 ডিভাইডেড বাই D2, D2 এর ভ্যালু কত এটা আমাদের এখানে লাগবে। সো আড়াআড়ি এখন গুণ করো, করে এখান থেকে তুমি ভ্যালু পেয়ে যাচ্ছ, এই D2 এর ভ্যালু আড়াআড়ি গুণ করলে পেয়ে যাচ্ছ। সো D2 এর ভ্যালু ইকুয়ালস টু দেখো এইটা উপরে চলে যাচ্ছে 101.325 0.01 ডিভাইডেড বাই 0.34 ডিভাইডেড বাই 96। এই ক্যালকুলেশনটা করলে এখান থেকে তুমি D2 এর ভ্যালু পেয়ে যাচ্ছ। সো তখন তুমি বলতে পারছো যে হিলিয়াম গ্যাস যেটা আছে এটার ঘনত্ব কত হবে। একদম সিম্পল না, সিম্পল একটা জিনিস, জাস্ট এই ফরম্যাটে ক্যালকুলেট করো, ইয়েস পেয়ে গেছো। শীতকালে আমি ঘেমে অবস্থা খারাপ, জ্বর আসছিল বুঝছো, জ্বর এসে অবস্থা খারাপ ছিল, জ্বর মেবি কেটে যাচ্ছে এই জন্য এত ঘামতেছি, শীতকালে ঘেমে একদম অবস্থা খারাপ, শরীরটা একটু খারাপ, এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এবার দেখো পরের ম্যাথটা দেখি, বলছে একটি গ্যাসের 50টি অণুর ভর এত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, খেয়াল করো 50টি অণুর ভর এত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং এত কিলোপ্যাসকেল চাপে গ্যাসটির ঘনত্ব কত। সো আমাদের গ্যাসটির ঘনত্ব বের করতে বলছে। একটি গ্যাসের 50টি অণুর ভর, খেয়াল করো তো 50টি অণুর ভর দেয়া আছে। এবার বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 100 কিলোপ্যাসকেল চাপে, সেখানে আমাদের চাপ দেয়া আছে, খেয়াল করো টেম্পারেচার দেয়া আছে, এখানে আমাদের প্রেসার দেয়া আছে, এখানে আমাদের চাইছে হচ্ছে ঘনত্ব। সো আমরা জানি ঘনত্ব বের করার ফর্মুলা হচ্ছে PV ইকুয়ালস টু nRT, এটা দিয়ে বের করা যায়। সো N ইকুয়ালস টু W বাই M, এটা লেখা যায় RT, তাই না, এই সাইডে লেখা যায় PV। এখান থেকে PM ইকুয়ালস টু W বাই V ইন্টু RT, এটা লেখা যায়। সো এখান থেকে PM ইকুয়ালস টু DRT লেখা যায়। সো যেহেতু চাইছে আমার ঘনত্ব, ঘনত্ব D ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসে PM ডিভাইডেড বাই RT। দেখো ক্যালকুলেশন করে আমরা ফর্মুলাটা বের করে নিছি। সো এই যে ঘনত্ব D ইকুয়ালস টু PM ডিভাইডেড বাই RT, তাই না, এখানে আমাদের কি কি দেয়া আছে দেখো তো, এই জায়গাতে আমাদের কি কি দেয়া আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে প্রেসার, প্রেসার দেয়া আছে, এখানে টেম্পারেচার, টেম্পারেচার কি দেয়া আছে, ইয়েস টেম্পারেচার দেয়া আছে। আর এর ভ্যালু আমরা জানি, আমরা জানি না শুধু এম এর ভ্যালু, আমরা জানি না শুধু এম এর ভ্যালু। তো এম এর ভ্যালু আমরা কেমনে বের করব, এখন আমাদের এম এর ভ্যালু বের করা লাগবে। সো খেয়াল করে দেখো আমাদের এখানে বলছে 50টি অণুর ভর এত, তাহলে এইটা হচ্ছে এন আর এইটা হচ্ছে ভর, ভর মানে কি বলতো ডাব্লিউ। তো দেখো আমরা একটা বেসিক ফর্মুলা জানি, ফর্মুলা কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন এ। কনফিউজড হওয়া যাবে না, ফর্মুলা দেখে কনফিউজড হয়ে যাবা, কনফিউজড হওয়া যাবে না, বা মান দেখে কনফিউজড হয়ে যাবা, কনফিউজড হওয়া যাবে না। একদম স্টেপ বাই স্টেপ চিন্তা করলেই তুমি এটাতে প্রো হয়ে যাবা। তখন তুমি দেখবা যেইভাবেই পেঁচানো থাক না কেন তুমি ম্যাথ অনায়াসে প্র্যাকটিস করে করতে পারতেছো। তাহলে এখানে দেখো আমি ঠিক যেভাবে এটাকে বের করে নিলাম, বুঝতে পারছো। তাহলে এখানে দেখো ডাব্লিউ এর ভ্যালু দেখো দেয়া আছে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 ডিভাইডেড বাই এন এ, এন এর ভ্যালু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। উপরে দেখো ডাব্লিউ এর ভ্যালু দেয়া আছে কত, ডাব্লিউ এর ভ্যালু, আচ্ছা সরি এটা একটু উল্টা লিখছি। সো দেখো এখানে আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত দেয়া আছে, ডাব্লিউ এর ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে ওই যে ওই জায়গাতে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21। এম এর ভ্যালু আমরা জানি না। এখানে দেখো এন এ যেটা আছে এটার ভ্যালু দেয়া আছে 50 আর এন এ এটার ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে আড়াআড়ি গুণ করো, করলে দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটা আসে, পাশাপাশি 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 এটা আসে, বুঝতে পারছো। ডিভাইডেড বাই এখানে আসে হচ্ছে 50, এখানে আসে হচ্ছে আমাদের এম। সো এই যে 50 এবং এম এগুলা সমন্বয়ে এখান থেকে আমরা এম এর ভ্যালু পাচ্ছি। সো এম এর ভ্যালু আলটিমেটলি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব
পারবো না, ক্যালকুলেশন করে বের করব, সেই এম এর ভ্যালু এই জায়গাতে বসাবো, পি এর ভ্যালু বসাবো, এম এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো, আলটিমেটলি এখান থেকে আমরা ডি পেয়ে যাব। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলা আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, রিটেনের জন্য চলে আসবে, প্রশ্ন কঠিন করবে, চলে আসবে। তুমি যদি এই ক্লাস থেকে এইটা ভালো করে শিখে না নাও তাহলে পারবা না, পরবর্তীতে মিল্টন ভাইকে দোষ দিতে পারবা না যে ভাইয়া আপনি ক্লাসে করাইছিলেন আমি করি নাই ফলে আমি পারি নাই, এই টাইপের দোষ দিতে পারবা না, তোমাকে এখান থেকে শিখে নিয়ে যে পারতে হবে। এবার দেখো পরের যে জিনিসটা আছে খুবই গুরুত্বপূর্ণ, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে এই প্যাটার্নে ম্যাথ অনেক বেশি আসে। এইটা আমি আগে প্রথমে সিম্পলিফাই করে দিই। বলছে দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রটি লিখো, তো ডাল্টনের আংশিক চাপ সূত্র অলরেডি তোমার লেখা শেখাইছে, এখন আর বলতেছি না। বলছে দেখো নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা যখন ফিক্স, 1 লিটারের একটি পাত্রে এত অ্যাটম চাপ দেয়া আছে, সো এইটা হচ্ছে V1, এইটা হচ্ছে P1, তাই না? এবার বলছে দেখো 90 ml এর অক্সিজেন, ঠিক আছে, চাপ 1 লিটারের একটি পাত্রে, মানে 1 লিটারের পাত্র মানে টোটাল আয়তন 1 লিটার, সো এটা V1 না আসলে, এটা V1 না আসলে, এটা হচ্ছে টোটাল আয়তন। এবার বলছে দেখো এত অ্যাটম চাপ এত ml, সো এটা হচ্ছে আমাদের V1। এবার বলছে দেখো এত অ্যাটম চাপে এত ml নাইট্রোজেন, সো এইটা হচ্ছে আমাদের P2, এটা হচ্ছে আমাদের V2, মিশ্রিত করা হলে মিশ্রণের মোট চাপ বের করতে বলছে। সো মোট চাপ বের করার জন্য দেখো আমাদের পাত্রের আয়তন বলে দেয়া আছে, তাহলে পাত্রের আয়তন বলে দেয়া থাকলে আমাদের ফর্মুলা হচ্ছে মোট চাপ P ইকুয়ালস টু, নিচে যায় মোট আয়তন, উপরে যায় চাপগুলা এবং আয়তনগুলার যোগফল, P1 V1 P2 V2। সো ক্যালকুলেশন করলে নিচে মোট আয়তন 1 লিটার লিখে দিলাম, উপরে দেখো চাপকে নিই, উপরে চাপকে নিই 0.7 অ্যাটম নিলাম। এবার ওখানে আয়তন যেটা আছে ওটাকে ml এ কনভার্ট করতে হবে, তাহলে এখানে ml যেটা আছে ml নিলাম, উপরে যদি ml নিই নিচেও ml নেওয়া লাগবে, তার মানে কি এখানে আমাদের 1 লিটার লিখলে হবে না, 1000 ml লিখতে হবে। আচ্ছা উপরে আর কি আছে, উপরে দেখো P2 এর ভ্যালু 0.8 অ্যাটম দেয়া আছে এবং আয়তন দেয়া আছে 60 ml, সো এই দুইটাকে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করলেই মিলে যাচ্ছে। সো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো নিচে 1000 ml আছে, এই জায়গাতে ক্যালকুলেশন করার সিস্টেম কি, পয়েন্ট তুলে দাও, দিলে এই জায়গায় নিচে একটা 10 আসে, এই শূন্য কেটে যায়, 7 নাম কত 63, উপরে যায় 63, ক্যালকুলেশন করো, এই পয়েন্ট তুলে দাও, নিচে একটা 10 আসে, এটা শূন্য কেটে যায়, 7 8 56। সো এখানে এইগুলা তুমি যদি অ্যাড করো তাহলে 6 আর 3 9, ঠিক আছে, 5 আর 6 মিলে কত আসে 11, সো 119 ডিভাইডেড বাই 1000 মানে 0.119 এত প্যাসকেল, এইটা আসে হচ্ছে আমাদের মোট চাপ, বুঝতে পারছো? 0.119 এটা আসে হচ্ছে আমাদের মিশ্রণটির মোট চাপ, তাহলে মিশ্রণ হওয়ার পরে তারপরে এভারেজ যে চাপ সেটা এত আসবে। আশা করি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপর আসে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন বাট ব্যাখ্যাতে আসবে, সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের নমুনায় ইকে বনাম টি গ্রাফের ঢাল যদি এত হয় তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে, বিষয়টা বুঝবা। এখানে আমাদের ইকে বনাম টি দিছে, তাই না? ইকে মানে কি, ইকে মানে হচ্ছে গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা কি খেয়াল করো তো, গতিশক্তির ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়ালস টু 3/2 nRT। সো আমাদের এখানে মেইনলি গ্রাফটা বানাইছে এই ইকে এর সাথে টি এর ফর্মুলা নিয়ে। সো ইকে এর সাথে টি খেয়াল করো সম্পর্ক কি আছে, সমানুপাতিক সম্পর্ক আছে। তাহলে আমরা এখান থেকে যদি গ্রাফ আঁকি, আমরা গ্রাফ আঁকার জন্য এই বরাবর আমরা টি নিলাম, এই বরাবর আমরা ইকে নিলাম, তো ইকে বনাম টি যখন আমরা গ্রাফ আঁকবো, যেহেতু সমানুপাতিক সম্পর্কে আছে, এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এই মূলবিন্দুগামী সরলরেখার ঢাল এম এর ভ্যালু কত হবে দেখো তো, এম এর ভ্যালু হবে হচ্ছে এই অংশটা কত, 3/2 n ইন্টু আর, এটা। সো এটা আসবে ঢাল। এখন দেখো এই যে ঢালের ভ্যালু পেয়ে গেলাম, এখন আমরা m ইকুয়ালস টু 3/2 n ইন্টু আর এটা নিলাম। m এর ভ্যালু আমাদের কত দেয়া আছে দেখো 1000, সো 1000 রাখলাম, 3/2 রাখলাম, n এর ভ্যালু কত, n এর ভ্যালু মানেই তো w/m, সো উপরে w নিলাম, m এর ভ্যালু এখানে নিচে দেখো 44 ইন্টু আর মানে 8.314। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, 1000 ইন্টু 2 ইন্টু 44 ডিভাইডেড বাই দেখো নিচে আসে 3 ইন্টু 8.314 ইকুয়ালস টু w। সেখান থেকে আলটিমেটলি কাউন্ট করে আমরা এখান থেকে w এর ভ্যালু পেয়ে যাচ্ছি এইটা। এটাই হচ্ছে আমাদের দেখো কার্বন ডাই অক্সাইডের ভর। তাহলে আসলে বেসিক কাহিনীটা কি করলাম, কাহিনীটা হইলো যে ইকে বনাম টি এইটা আগে
চিত্র আঁকাই নিলাম, সেই চিত্রে আমাদের ঢাল যেটা আছে এই ঢালের ভ্যালুটা আইডেন্টিফাই করে নিলাম, সেই ঢালের ভ্যালু অলরেডি দেয়া আছে, এর ভিতর থেকে আমি হচ্ছে তোমার এন এর ভ্যালু W/M ফর্মুলা অনুযায়ী ভেঙে তাই আমি হচ্ছে তোমার বের করে ফেললাম ম্যাথটা। এর চেয়ে সিম্পল ম্যাথ কি হইতে পারে বলো? আচ্ছা তোমরা কি আমার নামে কমপ্লেন করতেছো যে ভাইয়া কমেন্ট পড়ে না? আমার ক্লাসে কমেন্ট না পড়ার একটা বদ অভ্যাস আছে, আমি খুব চমৎকার ভাবে স্মুথলি আস্তে আস্তে একা একা পড়ায় চলে যেতে পারি। মানে ধরো আমার কোনো স্টুডেন্ট নেই, আমি একা একা ক্লাস নিতেছি, আমি টানা 5-6 ঘন্টাও একা একা পড়ায় চলে যেতে পারি, বুঝতে পারছো? আবার স্টুডেন্টদের সাথে ফিজিক্যাল ক্লাসেও খুব মজা করে ক্লাস নিতে পারি। সো এইটা এক একটা স্কিল যেটা আমার তৈরি হয়ে গেছে। আমাকে ফোনটা দিও, কমেন্ট পড়ি। সো এই স্কিলগুলো তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়েছে তোমাদের সাথে একটু বলি। একটা সময় ছিল যখন আমি উদ্ভাসে ফিজিক্যাল ক্লাস নিতাম, তখন আমি ফিজিক্যাল ক্লাসের ওই ইন্টারাকশন করতে করতে ফিজিক্যাল ক্লাস খুব জমাইতে পারতাম, স্টুডেন্টদের রিদম বুঝতাম। এরপরে যখন আমি উদ্ভাস ছেড়ে 10 মিনিট স্কুলে অফার পাইলাম ওখানে চলে গেলাম, তখন ওখানে যে প্রথম আমার যে অনলাইন ক্লাস, আমার এত অকওয়ার্ড লাগছে। আমার সামনে কোনো স্টুডেন্ট নাই, মুনজাইন আপু আছে আর স্টুডিও কোঅর্ডিনেটর আছে 2 জন, ওনাদের সামনে ওনারা কেমিস্ট্রি কিচ্ছু বুঝে না, বুঝছো? মানে বুঝে হয়তো, আই ডু রেসপেক্ট, দুজনেই আর্টস ব্যাকগ্রাউন্ডের, কেমিস্ট্রি কিছু হয়তো বুঝে না, আর্টস ব্যাকগ্রাউন্ডের। সো ওনাদের আমি সামনে কেমিস্ট্রি পড়াচ্ছি, পরিবেশ রসায়নই পড়াচ্ছি, ঠিক আছে, এই গ্রামের ব্যাপন সূত্র এগুলাই পড়াচ্ছি। সো আমি একদম ফুললি ক্যামেরারে বোঝানো লাগতেছে। ওটা আমার প্রথম অনলাইন ক্লাসের অভিজ্ঞতা, আমার এত অকওয়ার্ড লাগছে। পরে আস্তে 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 জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে যে কেউ না বুঝলেও আমি একা একাই যাতে বুঝাইতে পারি। সো তখন অ্যাডজাস্ট হইতে 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 অনলাইন ক্লাস নিতে 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 10MS এর ব্যাক ইন্ডে অনেক পেইড কোর্সে অনেক ক্লাস নিছি। সো এই ক্লাসগুলো নিতে 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 অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র ক্যামেরার সামনে বসে কথা বলতে পারি, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তোমরা যারা যারা হচ্ছে আমি কমেন্ট পড়ি না বলে একটু বিরক্ত, আমি খুবই সরি, জাস্ট আমি এরকমই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। বাহ, ক্লাসের ভিডিও কোয়ালিটি তো অস্থির হয়েছে আজকে, পুরা প্রফেশনাল। থ্যাঙ্কস স্টুডিও ম্যান, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। সো চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড বলছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এটা হুবহুব তুলে দেয় মেইন বইয়ের ম্যাথ। হ্যাঁ, এটা এমসিকিউতেও আসে। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অক্সিজেনের অণুর বর্গমূল গড় বর্গবেগ বা সিআরএমএস এর মান কত? সো আমাদের ফর্মুলা হচ্ছে সিআরএমএস ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই এম। সো তুমি যখন ভ্যালুগুলা বসাবা, উপরে 3 এর ভ্যালু কত কত দিবা, 3 দিবা, আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই এম। এম মানে আণবিক ভর, অক্সিজেন অণুর আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, তাহলে এখানে 32 বসবে, তাই না? যখনই তুমি এই কাজ করবা 32 বসাবা তখনই ভুল হয়ে যাবে। টিচার দেখবেই এইটা যে তুমি এখানে 32 বসাইছো নাকি 32 এর সাথে 10⁻³ করে এটা কেজিতে বসাইছো। তুমি এই পর্যন্ত বসাইলে ফুল মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এরপরে এটা মনে রাখবা, এইটা হচ্ছে 483.13 মিটার পার সেকেন্ড আসে, একদম হুবহু মুখস্থ। এই ম্যাথ এতবার আসছে যে এই ম্যাথ করাইতে করাইতে আমার মুখস্থ হয়ে গেছে। এবং এটা এমসিকিউতেও আসলেও ক্যালকুলেটর তো পাবা না, মেইন বইয়ের ম্যাথ হুবহু তুলে দিবে, ক্যালকুলেটর পাবা না, এটা সরাসরি উত্তরটা মনে রেখে বসায় দিতে হবে, ঠিক আছে? সো এইটা জাস্ট মনে রাখবা, ইনশাল্লাহ কমন পাবা। এরপর আসো পরবর্তী একটা অংশ, বলতেছে একটি ছিদ্র দিয়ে যেই সময়ে এত মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, তার মানে এটা কিন্তু আয়তন। একই সময়ে, মানে এই জায়গা টি আর এই জায়গা টি সমান, মানে সময় একই সময় ছিদ্র দিয়ে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে, বাতাসের আপেক্ষিক ঘনত্ব দেয়া আছে। তার মানে বাতাসের আপেক্ষিক ঘনত্ব আমাদের দেয়া আছে, বাতাসের জন্য ডি দেয়া আছে, আমরা হাইড্রোজেনের জন্য ডি জানি, আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সো খেয়াল করো, আমাদের আপেক্ষিক ঘনত্বের সাথে ফর্মুলা কি, R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু ঘনত্বের সাথে ফর্মুলা √D2 ডিভাইডেড বাই D1। এখন প্রবলেম হইতেছে সময় যখন আমাদের সেম, দেখো খেয়াল করো, আমরা জানি R ইকুয়ালস টু V ডিভাইডেড বাই T, কোন একটি গ্যাসের ব্যাপন হার এইটা ইকুয়ালস টু আয়তন ডিভাইডেড বাই সময়। এখন যখন আমাদের সময়টা ফিক্স, তখন সরাসরি ব্যাপন হার আয়তনের সাথে সমানুপাতিক চলে আসে, তো সমানুপাতিক আসলে যেখানে আমরা R লিখতে পারি ওখানে আমরা V1 ডিভাইডেড বাই V2 লিখতে পারি।
এই v1 মানে হচ্ছে কি আয়তন, প্রথম আয়তন দ্বিতীয় আয়তন ইকুয়ালস টু রুটের নিচে d2 ডিভাইডেড বাই d1। এবার খেয়াল করে দেখো আমরা যখন আয়তন নিছি প্রথম গ্যাসের যে আয়তন সেটা আমরা 2 মিটার কিউব জানি। সো উপরে প্রথম গ্যাসের আয়তন 2 মিটার কিউব নিয়ে নিলাম, একটু অন্য কালার নিয়ে বুঝতে সুবিধা হবে, 2 মিটার কিউব নিয়ে নিলাম। দ্বিতীয় গ্যাসের আয়তন সেটা আমরা জানি না v2। এবার দেখো প্রথম গ্যাসটা তো বাতাসের যে আপেক্ষিক ঘনত্ব সেটা আমরা জানি, যখন 2 নিছি তখন আপেক্ষিক ঘনত্ব কত বলতো 14.4, সেখানে নিলাম 14.4। এবার দ্বিতীয় যেটা হাইড্রোজেন যখন নিছি তখন এর পরিমাণটা আমরা জানি না, এবার এর আপেক্ষিক ঘনত্ব বা ঘনত্ব আমরা জানি হচ্ছে 1 ধরা হয়। সো এবার এখান থেকে ক্যালকুলেশন করো, ইজিলি বের হয়ে যাবে। কিভাবে বের হবে খেয়াল করো, v2 ইকুয়ালস টু এই সাইড আসবে 2 ইন্টু রুটের নিচে তোমার হচ্ছে 14.4, এটাই আসবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভ্যালু। ঠিক আছে, এটা আসবে কত আমার কাঙ্ক্ষিত ভ্যালু, এটা আসবে 3.5 বা 3.7 এর কাছাকাছি। 2 ইন্টু ধরে নিলাম 3.8, সো ক্যালকুলেশন করলে 7.2 এইটার কাছাকাছি একটা ভ্যালু আসে। বুঝতে পারছো, 7.2 এটা কাছাকাছি একটা ভ্যালু আসে। আমি বলবো ভাই এই ক্যালকুলেশন কেমনে করলেন? দেখো এই জায়গাতে রুটের নিচে আছে 14, তুমি জানো 16 রুট করলে 4 আসে, তার মানে 16 থেকে অল্প একটু কম রুট করলে আলটিমেটলি 3.8 এর কাছাকাছি ভ্যালু আসবে। সো 2 এর সাথে 3.8 মানে কি 38 দুগুণা 72, সো 38 দুগুণা 72 থেকে একটা পয়েন্টের নিচে এই সাইডে আগে আসলে 7.2 হয়। মুখে ক্যালকুলেশন করে মিলাই দিছি। বুঝতে পারছো, সিম্পল না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ না মানে রিটেন কোশ্চেন, খুবই মানে এটা 100টা স্টার দিলেও ভুল হবে, 100টা স্টার দিলেও ভুল হবে, এত গুরুত্বপূর্ণ, খুবই আসতে দেখা যায় মেইন বই থেকে, এই জন্য আমি অনেক স্টার দিয়ে দিলাম, এটা ভালো করে শিখবা। বলতে দেখো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া লিখো। সো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হয় সেটা আমাদের লিখতে বলছে। সো দেখো আমরা বজ্রপাতের সময় বিক্রিয়াটা লিখবো। হ্যাঁ, বজ্রপাতের সময় আমরা বিক্রিয়া লিখবো। খেয়াল করো বজ্রপাতের সময় আসলে ঘটেটা কি? বজ্রপাতের সময় ঘটে হচ্ছে, ধরো এই জায়গায় চিন্তা করো, এইটা হচ্ছে তোমার মেঘ, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার মাটি। এখন যখন আমার এখানে বজ্রপাত ঘটবে তখন এখান থেকে বিদ্যুৎ চমকে নিচে পড়বে না, বিদ্যুৎ চমকে নিচে পড়বে। এই যে এখান থেকে বিদ্যুৎ চমকে নিচে পড়লো, খেয়াল করো বিদ্যুৎ চমকে নিচে যখন পড়লো তখন এই যে বায়ুমণ্ডলের ভিতর নাইট্রোজেন আছে, বায়ুমণ্ডলের ভিতর অক্সিজেন আছে, এই বিদ্যুৎ যখন চমকাচ্ছে তখন এই জায়গায় বায়ুমণ্ডলের টেম্পারেচার 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়। সো বায়ুমণ্ডলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতে পারছো কি পরিমাণ টেম্পারেচার। মানুষ কিন্তু এমনি ঝলসে যায় না, সবকিছু পশু পাখি গাছপালা বিদ্যুৎ চমকাইলে কিন্তু এমনি তোমার ঝলসে যায় না, 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের কারণে ঝলসায়। তাহলে এখানে ঘটনা যেটা ঘটে, নাইট্রোজেন বায়ুমণ্ডলে উপস্থিত ছিল, অক্সিজেন বায়ুমণ্ডলে উপস্থিত ছিল, এরা সবাই এই বজ্রপাত থেকে উৎপন্ন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের কারণে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়, 2 মোল নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়, এটা থেকে নাইট্রিক অ্যাসিড। এবার চিন্তা করো এই যে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড এখানে আবার খেয়াল করো এর ভিতরে আবার অক্সিজেন আছে না, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে। এই নাইট্রিক অ্যাসিড আবার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরের যে টেম্পারেচার, এই টেম্পারেচারে বিক্রিয়া করে NO2 নাইট্রাস অ্যাসিডে রূপান্তর হয়। এই যে নাইট্রাস অ্যাসিডে রূপান্তর হইলো, এই নাইট্রাস অ্যাসিড এখন এই জায়গাতে যে জলীয় বাষ্প আছে না, এই পানির এখানে পানি বা জলীয় বাষ্প আছে না, এই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তোমার পরবর্তীতে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করে। এই যে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করে এটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টির মূল কারণ। সো এই জায়গায় যে জলীয় বাষ্পের সাথে অ্যাড হয়ে যায়, এই জলীয় বাষ্পটাই কিন্তু পানি আকারে নিচে নেমে আসে। সো পানি আকারে নিচে নেমে আসছে, তার সাথে অ্যাসিড নেমে আসতেছে। তাহলে এখানে আলটিমেটলি একটা অ্যাসিড কমপ্লেক্স তৈরি হয়ে সেই অ্যাসিড কমপ্লেক্স নাইট্রিক অ্যাসিড এখান থেকে নেমে মাটিতে আসতেছে। সো এখান থেকে নেমে মাটিতে যদি অ্যাসিড কমপ্লেক্স আসে তাহলে এটাই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নাইট্রিক অ্যাসিড। তো আমরা এখান থেকে নাইট্রিক অ্যাসিড পাচ্ছি এবং অ্যাসিড বৃষ্টি পাচ্ছি। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য আমরা কি করব, এই 3টা বিক্রিয়া লিখব। প্রথমে বজ্রপাতের জন্য 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রিক অ্যাসিড, সেই নাইট্রিক অ্যাসিড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে। পরে এই নাইট্রাস
অক্সাইড যেটা আছে এটা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করে, এই নাইট্রিক অ্যাসিডই পানির সাথে ভূপৃষ্ঠ হয় বা নেমে আসে, যেটাই হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির কারণ। এবার আসো, এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কনসেপ্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন মানে হচ্ছে যেই নাইট্রোজেন উপর থেকে নেমে আসলো সেটা কিন্তু এখন অ্যাসিড আকারে নামছে, এটা মাটির ভিতরে কিভাবে গাছপালার ভিতরে ঢুকে যায়, কিভাবে ফিক্সেশন হয়, মাটির ভিতরে পার্মানেন্ট হয়ে যায়। সো পার্মানেন্ট হওয়ার জন্য খেয়াল করো, আমাদের যে মাটিটা আছে, খেয়াল করো তো এটা আমাদের মাটি না, এই যে মাটিটা আছে মাটির ভিতরে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে চুনা পাথর এগুলো আছে না। এখন এই চুনের সাথে চিন্তা করো, চুনের সাথে তুমি যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাও, তাহলে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করায় এই ক্যালসিয়ামের সাথে নাইট্রেট বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে, পাশাপাশি পানি তৈরি হয়। এই যে ক্যালসিয়াম নাইট্রেট পাইলাম, এই ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে এমন একটি লবণ যেই লবণ আয়ন আকারে উদ্ভিদ শোষণ করতে পারে। তাহলে খেয়াল করো, ইনিশিয়ালি ছিল আমার নাইট্রিক অ্যাসিড, সেই নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ তৈরি করলো। সেই ক্যালসিয়াম নাইট্রেট লবণ কি হয়, ভেঙে যে ক্যালসিয়াম প্লাস আর নাইট্রেট মাইনাস তৈরি করে। এই যে নাইট্রেট মাইনাস লবণ সেটা ফিক্সেশন হয়ে যায়। কোথায়, মাটির ভিতরে। সো মাটির ভিতরে ফিক্সেশন হয়ে যায় বা গাছ গ্রহণ করে। এইভাবে আমরা এখানে কি করতে পারি, নাইট্রোজেন ফিক্সেশনটা দেখাইতে পারি। বুঝতে পারছি কিনা, একদম পারফেক্টলি বুঝতে পারছি না। সো এইভাবে আমরা এখানে নাইট্রোজেন ফিক্সেশনটা করে ফেলি। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলা আসবে, লিখে ফেলবা। যদি চলে আসে তাহলে ভাইয়াকে থ্যাংক ইউ দিয়ে দিও, এই স্লাইড থেকে যা লিখবা তার উপরে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। আচ্ছা, উদ্ভিদ মূলের সাহায্যে কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে, ঠিক আছে, মূলের সাহায্যে কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে, এটাও একদম বেসিক জিনিস, ওই যা পড়াইলাম তাই। বুঝতে পারছো? ওকে, মূলের সাহায্যে কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে, এইটা হচ্ছে একটা কম ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে নিবা। আমার এখন আর পড়াইতে ইচ্ছা করতেছে না। কেন পড়াইতে ইচ্ছা করতেছে না, কারণ টানা ক্লাস নিতেছি, শরীরটা একটু খারাপ। সো এটা পড়বা, ঠিক আছে, বেসিক একটা কোশ্চেন, খুবই বেসিক একটা কোশ্চেন। জাস্ট তোমাদের ওই ইয়ার অংশ থেকে এটা একটু দেখে নিবা, প্রশ্নটার উত্তরটা একটু দেখে নিবা। ওকে, এখানে দেখো এই কোশ্চেনটাও খুব ভালো করে মাথায় রাখবা। এটা এমসিকিউ প্লাস রিটেন দুইটাতে আসে, 7 স্টার দিয়ে দিলাম। এমসিকিউ প্লাস রিটেন দুইটাতে আসে। বলছে কি, দেখো নিচে যৌগগুলোর মধ্যে কোনগুলা প্রাইমারি দূষক শনাক্ত করো। তো আমাদের দূষক দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি এবং সেকেন্ডারি এই দূষকগুলার ইয়া করবা, তুমি হচ্ছে এই দূষকগুলার প্রথমে সংজ্ঞা পড়বা, সংজ্ঞা পড়ার পর তারপর হচ্ছে এই দূষকগুলাকে আইডেন্টিফাই করা শিখবা। সো এখান থেকে প্রাইমারি কারা, প্রাইমারি হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে H2S, এগুলো হচ্ছে প্রাইমারি, তাই না? আর সেকেন্ডারি কারা, সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে ওজোন, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি। সো প্রাইমারি এবং সেকেন্ডারি এগুলার বেসিক সংজ্ঞা পড়ে আলাদাকরণ শিখতে হবে। আলাদা করা শিখলেই ইনশাল্লাহ এখান থেকে তুমি ফুল কমন পাচ্ছ। এবার বলছে দেখো, সিএফসি বলতে কি বুঝো, ফ্রেয়ন 11 এবং ফ্রেয়ন 12 এগুলার মানে তোমার হচ্ছে প্রস্তুতি বিক্রিয়া লিখো। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথম হচ্ছে সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সো আমরা যদি একটু সিএফসি এর সংজ্ঞা দেখি, সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সো ক্লোরোফ্লোরোকার্বন এটাই হচ্ছে আমাদের সিএফসি। এবার সিএফসি 11 সিএফসি 12 এর প্রস্তুতি বিক্রিয়া লিখো। প্রস্তুতি বিক্রিয়া যেমন আসে, প্রস্তুতি বিক্রিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, খেয়াল করো, গাঠনিক সংকেত লেখা। তাহলে সিএফসি 11 12 এইটার গাঠনিক সংকেত এটা লেখা বেশি ইম্পর্টেন্ট প্রস্তুতি বিক্রিয়ার চেয়ে। সো গাঠনিক সংকেত কিভাবে লিখবা, দেখো এই 11 আছে না, 11 সাথে 90 যোগ করবা, করলে এখানে একটা নাম্বার পাবা। দেখো তো কত, 201 আসে না, বা 101 আসে, 90 এর সাথে যোগ করলে 101 আসে। এই 101 কে CHF এইটার নিচে বসাবা, দেখো 101, তার মানে একটা কার্বন একটা ফ্লোরিন থাকে। তো এখন তুমি এই CFC 11 এইটা যদি তুমি গাঠনিক সংকেত লিখো, গাঠনিক সংকেত একটা কার্বন থাকবে এবং একটা ফ্লোরিন থাকবে। সো একটা কার্বন, সেই কার্বনের একটা হাতে একটা ফ্লোরিন, বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে। এটাই হচ্ছে CFC 11 এর গাঠনিক সংকেত। বুঝতে পারছো? এখন CFC 11 এর জায়গায় CFC 12 যদি নাও, তাহলে ক্যালকুলেশন কেমন হবে, 12 এর সাথে 19 যোগ করলে কত আসে,
102। সো 102 হইলে এখন চিন্তা করো, এখানে তুমি 1 বসাইছো, এখানে 0, এখানে বসতে হচ্ছে 2, তার মানে এখন ফ্লোরিন কয়টা? 2টা। সো আমাদের কার্বন একটা, তার 4 হাতে 4টা হাত, চারদিকে 4টা হাত, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, 2টা ফ্লোরিন বসাই দিলা। 2টা ফ্লোরিন বসানোর পর এখন আমাদের বাকি হাতগুলোতে কে বসবে? হাইড্রোজেন বসবে। সো এইটাই হচ্ছে আমাদের CFC12 এর গাঠনিক সংকেত। বুঝতে পারছো? CFC12 এর গাঠনিক সংকেত। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছো কিনা একটু কমেন্টে ইয়েস লিখো, কমেন্টে ইয়েস লিখো, যদি বুঝতে পারো তাহলে কমেন্টে ইয়েস লিখো। ওকে, CFC12 এর গাঠনিক সংকেত। এবার দেখো CFC12 এর গাঠনিক সংকেতের পর এরপরে আমরা যদি CFC14টা দেখি, 114টা দেখি, তাহলে 114 মানে সংখ্যা 114, এর সাথে যোগ কত? 90। সো 90 এর সাথে 114 যদি আমরা যোগ করি, এখান থেকে 4, এখান থেকে আমরা পাই 4, এখান থেকে পাই হচ্ছে 9 আর 1 10, আর এখান থেকে পাই হচ্ছে কত? 1 না, এখানে পাই হচ্ছে 2। সো 204। সো 204 এটাকে আমরা বেসিক ফরম্যাট CHF লিখবো এবং এই ফরম্যাটটা বসাই দিব 204। তার মানে 114 তে আমাদের কার্বন 2টা, ফ্লোরিন 4টা। সো 114 তে কার্বন 2টা, ফ্লোরিন 4টা। প্রথমে 2টা কার্বন বসাও, কার্বন 2টার মাঝখানে একটা হাত দিয়ে দাও। দেওয়ার পর এখন দেখো এই কার্বনে এখনো 3টা করে হাত খালি আছে, এদিকে 3টা, এদিকে 3টা। বাট ফ্লোরিন কয়টা? 4টা। তো 4টা ফ্লোরিন মানে 2 ভাগ করে দেওয়া যাবে। এদিকে 2টা ফ্লোরিন দিবা, এদিকে 2টা ফ্লোরিন দিবা। 2টা ফ্লোরিন বাদ দিলে আর হাত খালি থাকে 2টা। হাইড্রোজেন তো বসবে না, তাহলে বাকি হাতে কে বসবে? এই জায়গাতে ভুল করছি, এই জায়গাতে হাইড্রোজেন তো বসবে না। সো হাইড্রোজেন না বসলে বাকি হাতে আমাদের এখানে তো ক্লোরিন বসবে। এই জায়গাতে তো ভুল করছি, খেয়াল করো, এখানে হাইড্রোজেন 0, তার মানে এখানে ক্লোরিন বসবে। হাইড্রোজেন 0, দেখছো অনেকক্ষণ ক্লাস নিতেছি তো এখন মাথায় কাজ করতেছে না, ভুলভাল জিনিস দেখানোর হয়ে যাচ্ছে। এইটা এখানে ক্লোরিন বসবে, এখানে ক্লোরিন বসবে, এখানে ক্লোরিন বসবে। হাইড্রোজেন 0, বাকি হাত ক্লোরিন দ্বারা ফিল আপ হবে। সেখানে ক্লোরিন দ্বারা ফিল আপ হবে, এখানে ক্লোরিন দ্বারা ফিল আপ হবে। আচ্ছা, সো দেখো এইটা হচ্ছে তোমরা একটু বই থেকে পড়ে নিবা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, দেখাই দেওয়ার ইচ্ছা ছিল বাট আমার মাথায় একটু ঘুরতেছে, বুঝছো? সো বাকি ক্লাসটা কন্টিনিউ করতেছি না, শরীরটা একটু খারাপ তো এই জন্য। আর লাস্টে হচ্ছে আমাদের এই যে অ্যাসিড বৃষ্টির এই কয়েকটা জিনিস, এইটা একটু মুখস্থ রাখো যে SOX এর উপর ডিপেন্ড করে, NOX এর উপর ডিপেন্ড করে, COX, এগুলার উপরে অ্যাসিড বৃষ্টি ডিপেন্ড করে, এগুলা থেকে অ্যাসিড বৃষ্টির উৎপত্তি হয়, এটা একটু মনে রাখো। আচ্ছা, BOD এবং COD এটার মান বড় ছোট এটা একটু করিও। COD মানে হচ্ছে তোমার জৈব প্লাস অজৈব 2টা, জৈব প্লাস অজৈব 2টা, আর BOD মানে হচ্ছে তোমার শুধুমাত্র জৈব। সো শুধুমাত্র জৈব দূষকগুলাকে তোমার করতে, ফিক্স করতে তোমার অক্সিজেন কম লাগে, এখানে হচ্ছে কম অক্সিজেন, ঠিক আছে? আর এইটাকে এই জায়গায় অক্সিজেন লাগে, এখানেও অক্সিজেন লাগে, তাহলে টোটাল অক্সিজেনের পরিমাণ বেশি হয়, এজন্য COD এর মান বেশি, BOD এর মান কম। এই ব্যাখ্যাটা ভালো করে শিখে একটু দেখে নিও, ঠিক আছে? সো আর্সেনিক বিক্রিয়ার কারণগুলা, বিক্রিয়ার মানে আর্সেনিক বিষক্রিয়ার কারণ এটা একটু দেখে নিবা স্লাইডের, এটাও খুব ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস একটু দেখবা। তোমরা যারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটি করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে 3-4টা জিনিস দেখাইতে একটু অসুবিধা হলো, আমার একটু শরীর খারাপ লাগছে, যার কারণে আমি লাইভটা কন্টিনিউ করতেছি না। ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের পক্ষ থেকে যে এই স্লাইডে যে কয়টা কোশ্চেন আছে কোনো কোশ্চেনে তুমি বাদ দিবা না, সব কোশ্চেনগুলো ভালো করে শিখে ফেলবা। এই কোশ্চেনগুলোর ভিতর থেকেই তুমি কমন পাবা বলে আমি আশা করতেছি, সিমিলার টাইপের প্রশ্ন আসবে বলে আশা করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, পরের লাইভে আবার আসবা, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।